এখানে কি কাজ করাবো? এখানে শিবাকে নিয়ে অনেক তথ্য পাওয়া যাবে, তাই আমি এখানে এসেছি। তুই শুধু আমার সাথে থাকবি। তার আগে আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে। ওকে চল। এদিকে ওরা দুজন তৈরি হতে থাকুক, অন্যদিকে আমরা চলুন দেখে আসি ওরা ছজন কি করে। ওরা চলে আসে ক্যাফের মধ্যে কিছু খাওয়ার জন্য। তখন ওদের মধ্যে কথা হতে থাকে। সত্যি ভাইয়া, আপনার সাথে এরকমভাবে দেখা হবে আমি তো ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি তুই এখানে আসবি। ওই মেয়েটা কে? তোমার সাথে পরিচয় করে দিই, ও আমার দূর সম্পর্কের বোন হয়। অনেক ভালো একটা মেয়ে। ওর পাশে যাকে দেখছো ওর নাম ইরা। আর নদী, তোদের সাথে আমি তাহলে এদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের মিসেস ঈশা, আর এরা হচ্ছে আমাদের ছেলে মেয়ে অদ্র আর ঈশানী। ভাইয়া, তাহলে তো তুমি অনেক সুখী। ঠিক বলেছিস, ওর মতো একটা ভালো মেয়েকে পেয়ে আমি সত্যি অনেক খুশি। তা তোরা এখানে কোথায় উঠেছিস? ভাইয়া, এই তো আমরা একটা হোটেলে উঠেছি। আমি একটা কথা বলবো কি? হ্যাঁ বলো। তুমি ওদেরকে আমাদের বাসায় থাকতে বলো। দেখলি তো নদী, ও কতটা ভালো। আমি কিছু তো এখনো বললামই না, কিন্তু ও ঠিকই বলে দিল। কিন্তু আপু, আপনাদের তো তাহলে সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, তা নিয়ে একদম চিন্তা করতে হবে না। তোমরা আমাদের বাড়িতে আসতেছো, বিকেলে চলে আসবে, একটু বাহানা চলবে না। আচ্ছা আপু, চলে আসবো। আচ্ছা, আমি ওদের নিয়ে একটু এই দিকটাই যাব কি? হ্যাঁ অবশ্যই যাও। তাছাড়া ঈশানী অদ্র, তোমরা কিন্তু আন্টিকে একটুও ঝালাবে না। ওকে পাপা, আমরা তাহলে আন্টির সাথে একটু ঘুরে আসি। আচ্ছা যাও। ওরা ওদের নিয়ে একটা শপে আসলো। ওখানে গিয়ে বাদলো যত সব ঝামেলা। কি ঝামেলা হয়েছে তা আপনাদের বলবো, তবে আপনারা এই নিয়ে ধাক্কাধাক্কি করবেন না, সবটা জানতে পারবেন আপনারা। এরা যখন ওদের কিছু কিনে দিয়েছিল, তখন ওখানে কয়েকটা লোক এসে ঈশানী ও অর্জকে নিয়ে চলে যাচ্ছিল। তাই এরা চেঁচাতে লাগলো, কে আছো? ওদের বাঁচাও। ওর আওয়াজ শুনে আকাশ ও আবি দুজনেই ওখানে চলে আসে। ওখানে এসে দেখে ঈশানী ও অর্জকে অনেকগুলো লোক তুলে নিয়ে যাচ্ছে। তাই আবির ও আকাশ ওদের পিছু নেই। এদিকে আদিত্য, ঈশা ও নদী ওখানে দৌড়ে আসে। ওরা এসে কাউকে দেখেনি, শুধু ইরাকে দেখতে পায় চেঁচিয়ে চেঁচিয়ে সাহায্য চাইতেছে। ওনারা ওখানে আসার পর, কি হয়েছে? ঈশানী ও অদ্র কোথায়? ইরা চুপ করে আছে আর চোখের পানি ফেলতে থাকে। বলো, আমার বাচ্চারা কোথায়? আপু, কয়েকজন লোক এসে ওদের নিয়ে চলে গিয়েছে। এখন কি করব? সবার থেকে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আমি ভাইয়াদের কল দিচ্ছি। ওরা কি এখানে থাকবে নাকি? ওরা আসতে আসতে তো অনেক লেট হবে। আরে, ওরা ওইখানে ছিল, আমি দেখছি, ওদের কল দিচ্ছি। ঈশা কল দেওয়ার পর আকাশ ধরে। হ্যাঁ আপু বলো। কারা যেন ঈশানী আর ওদেরকে নিয়ে চলে গেছে। আপু চিন্তা করো না, আমি ওদের পেছনে আছি। তুমি একটুকুও টেনশন করো না। যাই কিছু হয়ে যাক না কেন, আমি ওদের নিয়ে বাসায় ফিরবই। সাবধানে সবটা করিস, নিজেদেরও খেয়াল রাখিস। আপু কি বলেছে? ভয়ের কিছু নেই, আমার ভাই ওদের ভাগিনা আর ভাগ্নিকে নিয়ে আসবে। আমাকে বললো বাসে যেতে। তুমি কি করে এত শিওর হচ্ছ ওরা নিজেদের জীবন বাজি রেখে ওদের বাঁচাবে? তা তুমি বুঝবে না, সত্যিটা একদিন সময় হলে বলবো। তুমি দেখে নিও, আকাশ নিজের প্রাণ দিয়ে হলেও ওদের জীবন বাঁচাবে। আচ্ছা তুমি যখন একটা নিশ্চিন্ত, তাইলে আমি আর কি বলবো। ইরা ও নদী চলো তাহলে আমাদের সাথে বাড়িতে। আপু, আমার জন্য আপনার বাচ্চাদের আজকে কান্না করতে হবে না। আচ্ছা চলো বাসায়। ওরা তো বাসে চলে যায়। এদিকে আকাশ ও আবি কি করতেছে তা চলুন একটু দেখে আসি। ওরা দুজন গাড়িতে ওদের পিছু নিয়েছে, কিন্তু কোনোভাবেই ওদের সাথে কিছু করতে পারছে না, কেননা গাড়িতে ঈশানী আর অদ্র আছে। গাড়িতে ধাক্কা দিলে ওদের ক্ষতি হবে, তাই তেমন কোনো অ্যাকশনও নিতে পারছে না। সেজন্য ওদের ফলো করতে থাকে। 1 ঘন্টা পর ওরা একটা সমুদ্রের পাড়ে এসে গাড়ি থামায়। এরপর বোটে উঠে চলতে থাকে। ওদের পিছু পিছু আকাশ ও আবির ওরা দুজন চলে আসে। ওরা একটা দ্বীপে এসে নামে। কিছুক্ষণ পর ওরা চলে আসে। ওরা আসার পর ওদের ফলো করতে থাকে। অনেকটা সময়ের পর, কি করবে এখন? সময়ের অপেক্ষা করতে থাকো, দেখো আমি কি করি। এদিকে রাত হয়ে আসে। সবাই টেনশন করছে, কিন্তু ঈশা একটুও টেনশন করছে না। তাই আদিত্য বলে, ঈশা, তোমার কি একটুও টেনশন হচ্ছে না? তুমি মা হয়েও কি করে এত নিশ্চুপ হয়ে থাকতে পারলে? ওদের উপর আমার ভরসা আছে, তাই আমি চুপ করে আছি। তাছাড়া তোমাদের টেনশন করতে হবে না। পুলিশকে বলো এখন ওদের খোঁজতে পারবে না, কেননা ওরা কোথায় কোনভাবে গিয়েছে তাই তো কেউ জানে না। তাই চুপ করে থাকো, সবাই নিজেদের রুমে যাও।
কেউ কোনো কথা না বলে চলে যায়। অন্যদিকে রাত পার হয়ে সকালবেলায় সবাই ফ্রেশ হয়ে আসে সকালে খাওয়ার জন্য, কিন্তু কেউই কিছু খাচ্ছে না, কেননা সবার মন খারাপ। ঠিক তখনই অদ্র ও ঈশানী ওরা দুজনেই পাপ্পা আর মাম্মি বলে ডাকা শুরু করলো। ওদের ডাক শুনে ঈশা ও আদিত্য দৌড়ে গিয়ে ওদের জড়িয়ে ধরে আদর করতে থাকে, কিন্তু ঈশা খেয়াল করে ওদের জামাতে রক্ত লেগে আছে, কিন্তু ওদের শরীরে কোনো রক্তের দাগ নেই। তাই ঈশা প্রশ্ন করে, আবির, আকাশ কোথায়? ও কেন আসেনি এখনো? আকাশ ঠিক আছে তো? আবির তো পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে ঈশানী ও অদ্রকে পেয়ে বাকি সবাই তো খুশি, কিন্তু আকাশ না আসাতেই ঈশা খুশি হয়নি, তাই এরকম প্রশ্ন করে যাচ্ছে। যদিও আপনারা সবটা জানতে পারবেন। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? আকাশ কোথায় আছে আমি এখন নিজেও জানি না। জানো না মানে? আকাশ কি তখন তোমার সাথে ছিল না? ছিল, লাস্ট মুহূর্তে ওদেরকে আমার কাছে দিয়ে বলো। এদের নিয়ে যা, ওদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখিস। তাই আমিও কোনো কিছু না বলে ওদের নিয়ে চলে আসি। কিন্তু ওদের শরীরে এটা কার রক্ত? এইগুলো আকাশের রক্ত। কি কি করে হলো এসব? বলেছি আমি, তার আগে কিছু খেয়ে নিই আমি, অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকে খাইয়ে এসেছি আমি। তাহলে খাওয়া শুরু করো আগে। এদিকে আবির খেতে থাকে, অন্যদিকে আকাশ নিজের কাজটা শেষ করে এখন বর্তমানে হসপিটালে আছে। আবির খাওয়া শেষ করে বলতে থাকে, তাহলে শুনুন, এবার আমরা যখন ওইখানে যাই ততক্ষণে ওদের একটা রুমের ভেতর আটকে রাখা হয়েছিল, তখন আমি ও আকাশ সেখানে যাই। এরপর তাহলে পাঠক পাঠিকারা চলুন আমরা দেখে আসি, থুক্কু শুনে আসি তখন কি ঘটেছিল এখানে। এখনই সুযোগ ওদের উপর হামলা করার। রাতে কি করে করব? তাছাড়া কোনো কিছু তো দেখা যাচ্ছে না। তোর পকেটে আমি কিছু রেখেছি, ওইটা নে হাতে। ওকে, দেখতেছি। পকেটে চশমা দেখতে পাই। এই চশমা চোখে দেওয়ার সাথে সাথে সবকিছু খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল ওরা। ওখানে গিয়ে ঈশানী ও অদ্রকে খুঁজে বের করে। এরপর ওখান থেকে আসার সময় ওরা একটা জিনিস ভুল করে, এই ভুলের জন্য সবটা বুঝে যায়। এরপর আক্রমণ করতে থাকে। আকাশ আবির হাতে ওদের দুজনকে তুলে দেয়। কিছুক্ষণ পর ঈশানী দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে, মামা মামা আমি তোমাকে ছাড়া এখান থেকে যাব না। না মামনি, তোমাকে যেতে হবে, এখানে অনেক বিপদ মামনি। তোমরা থাকলে মামা ওদেরকে ঠিক করতে পারবে না। আবির, ওদের নিয়ে যা। আমি তখন ওদের নিয়ে আসছিলাম, তখন কেউ গুলি করে ঈশানীকে। তখন আকাশ সামনে চলে এসে ঈশানীকে জড়িয়ে ধরে, এতে করে ওর গায়ে গুলি লাগে। এতে করে আমি ওদের নিয়ে স্পিড বোর্ডে করে চলে আসি। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। আবিরের কথা শুনে ঈশা তো কান্না করতে থাকে। যদিও এই কান্নার মানে আর কেউ না জানলেও ঈশা জানে। আপনারাও কিছু জানেন না, তবে চিন্তা করবেন না, আমি আপনাদের সবটা জানাবো। তবে ধৈর্য ধরুন, আপনারা সবটা জানতে পারবেন। এদিকে এই দিকটা তো জানতে পারলেন, এখন আকাশ বেঁচে যাবে নাকি মরে যাবে তা তো আপনারা জানতে পারবেন। তবে এর জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন কিছু সময়ের জন্য। অন্যদিকে ইরা ও নদী, ওরা দুজন তো মুগ্ধ এই আকাশকে নিয়ে, কেননা ওদের বাচ্চাতে গিয়ে নিজের জীবনটা এইভাবে দিয়ে দিতে পারলো। অন্যদিকে 3 দিন পর, ডক্টর, আমি সুস্থ তো এখন? দেখুন, আপনি এখনো পুরোপুরিভাবে সুস্থ হননি। সুস্থ হতে আরও কিছু সময় লাগবে। তাছাড়া আপনার হসপিটালে বিল এখনো বাকি আছে। কত রুপি হয়েছে? এই তো 2 লক্ষ রুপি। আমি যখন এসেছি তখন আমার সাথে অনেক কিছু ছিল, ওইগুলো এনে দিবেন প্লিজ। হ্যাঁ, আমি নার্সকে বলে এনেছি। নার্স, ওনার সব কিছু নিয়ে আসো তাড়াতাড়ি। নার্স সব কিছু এনে দেয়। আকাশ ওইগুলো দেখতে থাকে। সবটা দেখে ওখান থেকে একটা চেন বের করে ডক্টরের হাতে দিয়ে বলে, এই নিন, চেনটা রাখুন। এটা বিক্রি করে মোটামুটি 3 থেকে 4 লক্ষ রুপি পেয়ে যাবেন। যদি সন্দেহ হয় কোনো দোকানিকে বলেন এখানে এসে চেক করে নেওয়ার জন্য। বলা লাগবে না, আপনি এখন চাইলে যেতে পারেন। যদি চান আরও কিছুক্ষণ এখানে থাকতে পারেন। ওখানে এসে আকাশকে এই অবস্থায় দেখে ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। যদিও এই কান্নার মানে ওরা কেউই জানে না। ওখানে সবাইকে সান্ত্বনা দেওয়ার পর আকাশকে সবাই মিলে নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে আকাশ রেস্ট নিতে থাকে। সবাই অনেকক্ষণ থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর আবির বলে, তাহলে কি করে হলো এইসব? আমি যখন তোদের ওখান থেকে বের করে দেই তারপরেই ওদের লোকজন বাড়তে থাকে। বাড়তে বাড়তে একদিক দিয়ে অনেক লোক চলে আসে, তখন আমি ওদের উপরে গুলি করতে থাকি। একে একে ওরা অনেকেই মারা যায়, কিন্তু আমার গুলি লাগার কারণে তেমন কিছু করতে পারিনি। সেই জন্য যখন ভিতরে গিয়েছিলাম তখন ওখানে কিছু বোমা আমি ফিট করে আসি। ওইগুলো আমি কিছুক্ষণ পর ব্লাস্ট করে দেই।
সেজন্য ওখানে থাকা সবাই তো মারা যায়, কিন্তু এতে করে আমারও কিছু ক্ষতি হয়। ওদের ওখানে মারার পর একটা বোট নিয়ে পাড়ে চলে আসি। এরপর একটা গাড়িতে করে কেউ একজন আমাকে এই হসপিটালে নিয়ে আসে। তারপর আমার আর কিছু মনে নেই। তোর এই অবস্থা জানার পর তোর বোন এত কান্না করেছিল তোর জন্য, যা আমি বলে শেষ করতে পারবো না। ও এমনই, আমার কিছু হলে ও নিজেও কষ্ট পাবে, কিন্তু ও তো জানে না আমি যে ওর ভাই। তাহলে তোর জন্য এত চিন্তা আর কান্না কেন করলো? তাই তো আমি ভাবছি। আচ্ছা, তুই খবর নিয়েছিস ওরা কে ছিল? নিয়েছি। ওরা ছিল কিছু লোকাল গুন্ডা, যারা তোর দুলাভাইয়ের অফিসের চাঁদা চেয়েছে ওরাই ছিল। তাহলে ওদের তো একটা শিক্ষা দিতে হয়। আচ্ছা, আগে তুই সুস্থ হ, তারপর। আমাদের লোকজনের সাথে যোগাযোগ কি করেছিস? আগে শিবা সম্পর্কে আরো কিছু তথ্য আমরা বের করি, তারপর না হয় ওদের আসতে বলবো। বলতে বলতে তো সিজন 2 শেষ হয়ে যাবে। তাহলে কি তুই ওদের সিজন 3-র মধ্যে আনবি নাকি? কি, এই গল্পের সিজন 3ও কি হবে? হবে। এখন তুই ওদের সাথে কথা বলতে ওদের এই সিজন 2-র মধ্যে আনার ব্যবস্থা কর, যাতে করে আমি ওদেরকে সিজন 3-র প্রথমে কাজে লাগাতে পারি। তাই হবে, আমি তাহলে ওদের বলে রাখবো। এখন তাহলে রেস্ট নেই। আবির রুম থেকে বের হওয়ার পর ওখানে নদী ও ইরা আসে। ওরা আসতে আকাশ একটু নড়ে চড়ে বসে। ঠিক তখনই উঠে বসতে হবে না, যেভাবে আছেন শুয়ে থাকেন। তাছাড়া আপনি ওদের জন্য নিজের জীবনটা এভাবে দিয়ে দিবেন নাকি? ওদের মামা বলে কথা, ছাড়া দেই কি করে? মামা তো মানলাম, কিন্তু সত্যিকারের তো আর মামা না। আচ্ছা, তবুও অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনি কেন দিচ্ছেন? কারণ তখন যদি আমি ওদের ওখানে নিয়ে না যেতাম তাহলে তো এমনটা হতো না। তাই আমারই ধন্যবাদ দেওয়ার প্রয়োজন। ওদের কিছু হলে তো এর জন্য তো আমি নিজেই দায়ী থাকতাম। তা নিজে বেঁচে গিয়েছেন বলে কি আমাকে ধন্যবাদ দিতে এসেছেন? আরে এমন কিছু না, আপনি ওদের বাঁচাতে সবার আগে এগিয়ে গিয়েছেন, তাই আমি আপনাকে সেই জন্য এই কথাটা বলেছি। এখন তাহলে আমাকে একটু একা ছেড়ে দিন, আমি একটু রেস্ট নিব। ভাইয়া, কোনো রেস্ট হবে না, অনেক তো রেস্ট নিলেন। এখন এটা বলুন, আপনি কে আর এ বাসায় কি করে এসেছেন? ঈশা ভাবি আপনার উপরে এত ভরসা কেন করে? একজন অসুস্থ ব্যক্তিকে এমন কথা বলতে পারলেন আপনি? ভাইয়া, আমি এইভাবে বলিনি। তাছাড়া আপনার কথা আমি কখনো কারো মুখে শুনিয়েও নিত। তাছাড়া আপনার মতো দেখতে একজন আছে আমেরিকায়, ও অনেক হ্যাপলে একটা ছেলে, কিন্তু আপনি অনেক চালাক আর সাহসী। তাই ঠিক বুঝে উঠতে পারছি না, কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি তো আগেও বলেছি একটা চেহারার অনেক লোক থাকতে পারে ভিন্ন দেশে। তা তো জানি, সেজন্য এত ডিফারেন্ট আপনাদের মধ্যে। তাই হবে হয়তো। তাছাড়া আপনারা ওই দেশ থেকে এই দেশে কেন এসেছেন? আমি এসেছি ঘুরতে। তাছাড়া এটা ইরার প্ল্যান ছিল, আমি তো ওর সাথে ঘুরতে এসেছি। আপনাকে যখন পেয়ে গিয়েছি তখন আপনি আমাদের নিয়ে ঘুরবেন। কিন্তু প্রতিদিন ঘুরতে নিয়ে যেতে পারবো কি না তা তো আমি জানি না। সমস্যা নেই, যেদিন আপনার সময় হবে। এখন তাহলে আমাকে ঘুমাতে দিন। আচ্ছা, ঘুমান তাহলে। 3 দিন পর আকাশ সুস্থ হয়ে ওঠে। কিছুক্ষণ পর আবিকে নিয়ে বের হয় ওরা। প্রথমে ওখানে থাকা বসের কাছে যায়, আর যার কথাই শিবাকে মারার জন্য এসেছে ওনার কাছে গিয়ে। ওয়েল ডান আকাশ, ওয়েল ডান। প্রথমে তো তুমি বাজিমাত করে দিয়েছো, আমি তো ভাবতেও পারিনি তুমি এত কিছু একসাথে করতে পারবে। এটা তো সামান্য। তা আপনাকে যা বলতে এসেছি, আমার কিছু লোক আসবে, ওদের আপনি এখানে থাকার ব্যবস্থা করবেন। তার সাথে ওদের যেন কোনো সমস্যা না হয় তার দিকে খেয়াল রাখবেন। ওকে, তাই হবে, কিন্তু আমরা ওদের চিনব কি করে? আমি ওদের এয়ারপোর্ট থেকে এখানে নিয়ে আসব। এরপর বাকি দায়িত্ব আপনার। তার সাথে আমি ওদের নিজের কাছে রাখতে পারছি না, কেননা এতে করে আমারই সমস্যা। ওকে, যা যা চাইছো তাই তাই হবে। তুমি শুধু একটা কাজ করো, 1 মাসের মধ্যে সবকিছু করতে হবে, কেননা 1 মাসের পর ওই লোকটা অন্য জায়গায় চলে যাবে। তাই যা করো না কেন এই 1 মাসের ভিতরে করতে হবে। চিন্তা করবেন না, আমার লোক চলে আসবে 5 দিনের ভিতরে। আমি এই কয়েকদিনে আরো অনেক তথ্য জোগাড় করতে থাকি।
ওকে, তুমি তোমার মতো করে চলতে থাকো। ওখান থেকে বের হয়ে আকাশ আবিরকে পাঠিয়ে দেয় বাসার দিকে। কিছু কাজ রয়ে গিয়েছে, তাই আকাশ চলে আসে গাড়ি নিয়ে। কিছু দূর আসার পর একটা জায়গায় ঝামেলা হতে থাকে, তাই গাড়ি পার্ক করে ওখানে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর পুলিশ এসে কিছু গাড়ি উঠিয়ে নেয়, কেননা গাড়িগুলো পার্কিং এরিয়াতে ছিল না, এই জন্য পুলিশ নিয়ে যাচ্ছিল। তাই ওখান থেকে আকাশ গাড়ির কাছে যায়। কি ব্যাপার, আমার গাড়ি কেন উঠাচ্ছেন? দেখছেন না গাড়ি নো পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করছেন, তাই গাড়ি নিয়ে যাচ্ছি। আপনি গাড়ি কাগজপত্র নিয়ে থানায় আসবেন, তাহলে গাড়ি নিয়ে দেওয়া হবে। গাড়ির কাগজপত্র তো আমার কাছে নেই, অন্য কারো কাছে। তাহলে এই ওকে তুলে নিয়ে আয় পুলিশ স্টেশন। মনে হচ্ছে এই লোকটা গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। কি, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? সবাইকে তাও মনে হয়। এখন গাড়িতে ওঠেন। ওখানে কিছু না বলে গাড়িতে উঠে যায়। পুলিশ স্টেশনে এসে আকাশ একটা বেঞ্চে বসে আছে। পুলিশ আকাশের কাছে এসে জিজ্ঞেস করে, এই তুই তোর সব কিছু নিয়ে আসতে বল, নয়তো তোর যে হাল করব, সারা জীবন গাড়ি চুরি করার কথা স্বপ্নেও জানতে পারবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। 1 ঘন্টার ভিতরে যদি কাগজপত্র না আনতে পারিস, তাহলে তোকে আমি কোর্টে চালান করে দেব। দেখা যাক, তাহলে তো আমাকে কল দিতে হবে সব কিছু নিয়ে আসার জন্য। দিতে পারো, তবে 1 ঘন্টার ভিতরে আসতে হবে। ওকে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, কেউ আসছে না, কিন্তু আকাশের কোনো চিন্তা হচ্ছে না। এদিকে পুলিশগুলো এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আকাশকে এখনই মনে হয় মেরে ফেলবে। 1 ঘন্টা শেষ হয়ে যায়, ওরা চলে আসে আকাশকে নিয়ে একটা কোর্টে আকাশকে উপস্থিত করা হয়। সব কিছু কাজ শুরু হতে থাকে, কিন্তু আকাশ ভালো করে জানে ওকে আটকে রাখবে এমন কোনো জেল নেই। এদিকে বিচার কাজ শুরু হতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর পুরো কোর্টের সামনে মাফিয়ার লোক, আর চারদিকে এত মাফিয়া যে পুরো কোর্টের এত মানুষ ও পুলিশ নেই যতটা মাফিয়া আছে। এইদিকে কিছুক্ষণ পর কয়েকটা হেলিকপ্টার কোর্টের উপর উঠতে থাকে। চারিদিকে সবাই ভয় পেয়ে আছে, কেননা কি হতে চলেছে এখানে কেউ কিছু জানে না। কিছুক্ষণ পর 10 জন লোক কোর্টের ভিতরে আসে। ওরা এসে জজের হাতে গাড়ির কাগজপত্র দেয়, এরপর ড্রাইভিং লাইসেন্স দেয়। জজের তো নামটা দেখেই চোখটা কপালে উঠে যাবার মতো, কেননা নাম দেখে জজ দাঁড়িয়ে যায়। জজের সাথে সবাই দাঁড়িয়ে যায়। তারপর পুরো রুমে মাফিয়া তো আছে। জজ কোনো কথা না বলে ওখান থেকে পালিয়ে যায়। জজ যাওয়াতে পুরো পুলিশ ফোর্স ভয় পেয়ে যায়। ওখান থেকে সবাই পালাতে গেলে মাফিয়া লোক ওদের পালাতে দেয় না। কেউ পালাতে চাইলে কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না, তাই সবাই যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন। আপনারা যাকে নিয়ে এসেছেন তিনি চাইলে এমন 10-12টা কোট উড়িয়ে দিতে পারবেন। আপনাদের এত বড় সাহস, আপনারা ওনাকে ধরে নিয়ে এসেছেন। আজকে তো তোমাদের সবাইকে আমি মেরেই ফেলবো। কারো কিছু করতে হবে না, ওরা তো ওদের কাজই করেছে। গাড়ির কাগজপত্র না নিয়ে বের হলে এমনটা তো হবেই। তাছাড়া এতে ওদের তো দোষ দিয়ে লাভ নেই। এখন তাহলে এখান থেকে চলো, আসি। স্যার আমাকে মাফ করে দিন, আমরা এই ভুল আর কখনো করবো না, কোনো দিনও আপনার সামনে আসবো না আর। দেখুন, ভুলটা আমারই, তাই আপনারা এরকম করে বলবেন না। তাছাড়া ভয় পাবার কিছু নেই, আমি না বললে ওরা আপনাদের কোনো ক্ষতি করবে না। ওকে, তাহলে এবার আপনারা এখান থেকে যেতে পারেন। ধন্যবাদ স্যার। ওখান থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর শিবু কথাটা জানতে পারে যে আকাশকে পুলিশ ধরেছে, তাই শিবু খুশিতে চলে আসে। কিন্তু এরপর যে এমন কিছু হবে তা শিবু বুঝতে পারেনি। শিবু চলে আসে ওখান থেকে কলকাতায়, কেননা শিবু চেয়েছে আকাশকে পুলিশ ধরেছে তখন তাতেই মারতে পারবে, তাই এখানে আসা। কিন্তু এখানে এসে যে শিবুর জন্য কাল হয়ে দাঁড়াবে তা কখনো ভাবতে পারেনি, কেননা শিবু তো জানে না আকাশ পুলিশের কাছে নেই। শিবু ওর লোকজন নিয়ে চলে আসে যাতে করে মারতে সুবিধা হয়। 2 দিন পর আমাকে মারার জন্য কয়েকজন লোক এসেছে, খবর নে তো ওরা কারা। তুই যখন সবটা জানিস তাহলে ওরা কে তাও নিশ্চয় জানিস। জানবো না আর বলতে, আমাদের লোক আর কতদিন লাগবে আসতে? এই তো 2 দিন। তুই একটু ইরা ও নদীকে কোথাও নিয়ে বের হ। তুই কোথায় যাবি? শিবুর কাছে। কিন্তু তুই ঠিকানা কোথায় পাবি? সবটা যখন জেনেছি এটাও জানি আমি, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। কিছুক্ষণ পর আকাশ বের হয়ে আসে। অন্যদিকে আবির ইরা ও নদীর কাছে যায়। আবিরকে একা দেখতে পেয়ে বলে, এই কি, আপনি এখানে একা কেন? আপনার বন্ধুরা কোথায়? ও একটা কাজে বের হয়ে চলে গিয়েছে, জানি না কখন আসবে। কি আমাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা, সেখানে কিনা উনি আমাদের না নিয়ে চলে গিয়েছে? অন্যদিকে আকাশ একটা ঘন জঙ্গলের ভিতর চলে আসে। একটা বাড়ি দেখতে পায়, তাই ওই বাড়ির আশপাশে কিছু বোমা ফিট করে রাখে যাতে করে ভিতরে কোনো সমস্যা হলে তা দিয়ে সবটা করে নিতে পারে। কয়েক ঘন্টা পর কিছু একটা পড়ার আওয়াজ পায়, তাই ওই দিকে গিয়ে দেখে কিছু লোক দাঁড়িয়ে আছে।
তার সাথে কিছু লোক মাটিতে পড়ে আছে। তা নিয়ে আকাশের কোনো সমস্যা নেই, কেননা এখানে ভয় পাওয়ার লোক ও না। যে কোনো মানুষ মারা যাওয়া দেখলে ভয় পেয়ে দৌড়ে পালাবে। কিছুটা সময়ের পর আকাশ একটা বোম ব্লাস্ট করে দেয়। এতে করে সব লোকজন চারপাশে খুঁজতে থাকে কিভাবে কি হতে চলেছে। সবাই অনেক খোঁজার পর আকাশকে পেল, তবে আকাশ লুকিয়ে ছিল না, বরং সবার সামনেই ছিল। তাই ওরা খুব তাড়াতাড়ি আকাশকে দেখতে পায়। ওরা চারিদিক থেকে আকাশকে ঘিরে আছে। অন্যদিকে আপে কল দিয়ে আকাশকে, কল দিয়ে যাচ্ছে কিন্তু কল ধরছে না, তাই কল দেওয়া বন্ধ করে দেয়। তখনই ইরা বলে, এ কি, কাকে এতক্ষণ ধরে কল দিয়েই যাচ্ছেন? আমার বন্ধুকে, কিন্তু ও তো কলে ধরছে না, জানি না কি করছে। কি বলেন? এত রাত হয়েছে কিন্তু উনি কল ধরছেন না? আমার তো অনেক টেনশন হচ্ছে। বন্ধু, আমার জন্য এত টেনশন করা হচ্ছে? ও আপনি বুঝবেন না। আমার আর বোঝা লাগবে না, এখন চলুন যাই। রাত 1টা বাজে, বাইরের পরিস্থিতি ভালো না, কখন যে কি হয়ে যাবে কিছুই তো আর বলা যায় না। আচ্ছা চলুন তাহলে বাসায় যাই আমরা। চল। এদিকে বেঁধে রেখেছে আকাশকে। ওরা চারপাশে 20 জন লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কেননা শিবুর অর্ডার পেলে ওরা মেরে ফেলবে আকাশকে। কিন্তু মারার আগে ওরা কিছু প্রশ্ন করে। বল, তোর মূল উদ্দেশ্য কি? কেন আমাকে আর ভাইয়াকে মারতে চাস? তোকে কে পাঠিয়েছে? যদি না বলিস তাহলে এই বন্দুকের সবগুলো গুলি তোর শরীরের ভিতরে ঢুকিয়ে দেব। তাই ভালোই ভালোই বলছি, সবটা বলে দে। আমাকে মেরে ফেললেও আমি বলবো না। তাহলে মরার জন্য প্রস্তুত হও। এখন চলুন, আকাশকে ওরা মারবে নাকি আকাশই ওদের মারবে তা জানতে হলে আপনারা কেজিএফ দ্য রিয়েল হিরো সিজন 3। ওই, একে ভালো করে মারতে থাক যেন সব সত্যি বলে দেয়। তাই হবে বস, আপনি যান এখান থেকে, আমরা ওর ব্যবস্থা করছি। এর আগেও একবার তুই পালিয়ে গিয়ে বেঁচে গিয়েছিলি, এবার আর বাঁচতে পারবি না। তোকে আমি এমন মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। সাহস থাকলে এখানে কিছুক্ষণ থাক, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করতে পারি। আজকে আমিও দেখব তুই কি কি করতে পারিস। ওই দিন আমার লোকজন কম ছিল তাই তুই বেঁচে গিয়েছিস, কিন্তু এবার আর বাঁচবি না। তোকে আমি এমন মারবো যে এটাই আমাদের শেষ দেখা হবে। এর আগেও সেম ডায়লগ দিয়েছিলি, কিন্তু সেই তোকে পালিয়ে বাঁচতে হলো। এবার আর তো সে স্বপ্ন কখনো পূরণ হবে না। আমিও দেখব এতগুলো লোকের মাঝখান থেকে তুই কিভাবে বেঁচে ফিরতে পারিস। এইদিকে ঘড়িতে টাইম অনুযায়ী সবগুলো বোমা অ্যাক্টিভ করে দেয়। এতে করে সবগুলো বোমার মধ্যে একটা একটা করে সবগুলো বোমা আস্তে আস্তে ব্লাস্ট হতে থাকে। একে একে 3টা বোমা ব্লাস্ট হয়ে সবকিছু প্রায় ধ্বংস হয়ে যায়। তা দেখে ওরা কিছুটা অবাক হয়ে যায়। ওই, বাইরে গিয়ে দেখতো কে বা কারা এই কাজটা করতেছে। আমাদের মাঝে সবাই মারা গেছে, শুধু আপনি আর আমি ছাড়া। কথাটা শুনে শিবু এতটা ভয় পেয়ে যায় যা বলার বাহিরে। ও চারিদিকে তাকিয়ে দেখতে থাকে। সত্যি তো, কোনো লোকজনকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি এবার আমাদের? ঠিক বলেছিস, এবার তোদের পালা। এখন বাঁচবি কি করে তা তোরা ভাবতে থাক। এবারের মতো আমাদের মাফ করে দে, আর কখনো আমি তোর পিছনে লাগতে যাব না। তোকে আমি এর আগেও অনেকবার মাফ করেছি। মিথ্যে বলবেন না, মাত্র একবার মাফ করেছেন। শালার বেটা, আবার বলতে লজ্জাও করে না। মাফ করব, তবে কিছু শর্ত আছে। আমি বাঁচার জন্য যে কোনো শর্তই মানতে রাজি আছি। প্রথম শর্ত, তোর ভাই শিবা, ওর ডিটেলস আমার চাই। মোট কথা, ওর প্রতিদিনের রুলস আমার লাগবে। দেখুন, আমার ভাই কিন্তু অনেক সাংঘাতিক একজন লোক, ওনার সাথে পাল্লা দিয়ে কিন্তু পারবেন না থাকতে। তাই ভালো হবে এখান থেকে চলে যায়, নয়তো বাঁচতে পারবি না। তাছাড়া আমার ভাইয়াকে যদি মারা এতই সহজ হতো তাহলে তোকে এখানে ভাড়া করে আনা হতো না। এখানকার মাফিয়া কিং যারা আছে ওরাই মেরে ফেলতো। কথাটা ঠিক বলেছিস, সেজন্য তো ওরা এই কলকাতা আর মুম্বাই শহরটা আমাকে গিফট হিসেবে দেবে। সে স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। আমার সে স্বপ্ন তো তুই পূরণ করবি। তাই তাড়াতাড়ি বল, তোর ভাই কখন কি করে আর কোথায় থাকে? বলবো না কথাটা বলে হাতুড়ি দিয়ে হাতের উপর আঘাত করতে থাকে। এতে করে শিবুর চিৎকার শুনতে পাওয়া যায়। শুধু কিছুক্ষণ আঘাত করার পর শিবু আর কষ্ট সহ্য করতে না পেরে আমি বলছি। এরপর শিবু সবটা বলতে থাকে। শিবা কখন কি করে, কোথায় কোথায় যায়, কোন জায়গায় থাকে, মোট কথা সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর, এবার তো আমাকে যেতে দে। ও হ্যাঁ, এবার তো তোকে যেতে দিতে হয়, কারণ তুই এত বড় একটা উপকার করলি আমার। তাই তো তোকে চিরদিনের জন্য বিদায় জানাতে হয়। চিরদিনের জন্য মানে? বাচ্চা ছেলে মনে হচ্ছে কিছু বুঝতেছে না। মানে হলো, তোকে এখন আমি এই পৃথিবী থেকে বিদায় করে দেব। না, আমাকে মারিস না আমাকে। আচ্ছা, তোর ভাইকে একটা কল দে। এদিকে শিবু ওর ভাইকে কল দেয়।
কল দেওয়ার পর ওর ভাই শিবা কল ধরে বলে, হ্যাঁ শিবু বল ভাই, আমার ওই ছেলেকে মেরে ফেলেছিস তো? ওই আমাকে মারা এত সহজ না, বুঝতে পারলি? এখন তোর ভাইকে পারলে বাঁচিয়ে নে। ওই তুই আমার ভাইকে মারবি না বলে দিলাম। অনেক লেট করে ফেলেছিস, এখন তোর ভাইকে মরতে হবে। নে তোর ভাইয়ের সাথে একবার শেষবারের মতো কথা বলে নে। শিবু ওর ভাইয়ের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ এই সময় শিবুর বুকে গুলি চালাতে থাকে। শিবা তো ওখান থেকে ভাই আমার, কিন্তু সে চিৎকার আকাশের কানে তো এসেছে, কিন্তু শিবুর কানে যাওয়ার আগে ও মারা যায়। শিবুকে মেরে ওখান থেকে চলে আসে। আকাশের আস্তে আস্তে ভোর 4টা বেজে যায়। আকাশ রুমে আসতেই আবির বুঝে ফেলে আর আকাশের কাছে যায়। কি ব্যাপার, কোথায় গেছিলি তুই? কত জায়গায় তোকে খুঁজেছি, তার ওপর তোকে কতবার কল করেছিলাম, কিন্তু তুই একটা বারের জন্য আমার কল রিসিভ করলি না। একটা কাজে ছিলাম তাই কথা বলতে পারিনি, একটু ঘুমাতে দে। শরীরটা অনেক ব্যথা হচ্ছে। তোর কিছু হয়নি তো? অনেক কিছু হয়েছে, সকালে বলবো। তার আগে বল আমাদের লোক কবে আসবে? এই তো আর 2 দিন লাগবে, কিন্তু শিবার সম্পর্কে এখনো তো কোনো কিছু জানতে পারলি না। সবটা জানা হয়ে গিয়েছে আমার, এখন শুধু লোকজন এলেই আমরা কাজ শুরু করব। এখন ঘুমাতে দে। আচ্ছা তুই তাহলে ঘুমা, আমিও ঘুমাই। সকালে ঘুম থেকে ওঠার পর আকাশ তাকিয়ে দেখে ইরার হাত ওর বুকের সাথে ধরে আছে। এই কাজ কখন হলো তা তো আকাশ বুঝতে পারছে না, তাই চমকে উঠে ইরার হাত ছেড়ে দেয়। ইরা ও কোনো চেঁচামেচি করেনি। আকাশ হাত সরিয়ে দিলে ইরা হাতটা সরিয়ে নেয়। বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, আমি নিজের ইচ্ছেতে করিনি। আমি তো আবিরের সাথে ঘুমিয়েছিলাম, কিন্তু আপনার হাত কি করে যে আমার বুকে আসলো আমি তা জানি না। আসলে সকালবেলায় ডাকতে এসেছিলাম, তখন আপনি আমার হাতটা ধরেছেন, এরপর আর ছাড়েননি। কি বলেন, এখনই তো সকাল। জি না, এখন 12টা বাজে। ফ্রেশ হয়ে নিচে আসুন খাবার খাওয়ার জন্য। আপনি যান, আমি আসতেছি। ইরা চলে যায়। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে খাবার খেয়ে নেয়। এইদিকে ইরা, নদী, আবির রেডি হয়ে নেয়। অন্যদিকে অভ্র ও ঈশানী ওরাও রেডি হয়ে নেয়। কিন্তু এখানে কি হচ্ছে না হচ্ছে তা কিন্তু আকাশ কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ঈশানী ও অভ্র এসে বলে, মামা মামা আমাদের ঘুরতে নিয়ে চলো। তা কোথায় যাবে তোমরা? আমরা পার্কে ঘুরতে যাব মামা। আচ্ছা চলো। আকাশ ওদের নিয়ে বের হয়। ঠিক তখন ইরা, নদী, আবিরও বের হয় ওদের সাথে। তখন আকাশ বুঝতে পেরেছে আসলে ওদের মতলবটা কি ছিল, তাই কিছু না বলে ওরা গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বসে চলে আসে একটা পার্কে। পার্কের ভিতর ঢুকে ওরা যে যার মতো করে আনন্দ করতে থাকে। আকাশ একটিবারের জন্য ঈশানী ও অভ্রর কাছ থেকে সরেনি, তাই ইরাও সরেনি। সেজন্য ঈশানী ওর মামাকে গিয়ে বলে, মামা মামা আমরা কানামাছি খেলবো, সবার প্রথমে তুমি চোখ বাঁধবে। আকাশ তো প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু ইরা বলাতে রাজি হয়েছে। এখন হয়তো ভাবতে পারেন ইরা বলাতে কেন রাজি হয়েছে। আসলে ইরা বলেছিল, একদম চিন্তা করবেন না, কোনো বিপদ দেখলে আমি আপনাকে বলবো, তখন না হয় চোখের বাঁধনটা খুলে নেবেন। আচ্ছা তাই হবে। এই কথার উপর ভিত্তি করে আকাশের চোখ বেঁধে দেয়। কিছুক্ষণ খোলার পর আকাশ ওদের কাউকে ধরতে পারছে না। তখন কিছু একটার সাথে আকাশ হোঁচট খায়। হোঁচট খেয়ে পড়ে যায় ইরার উপরে। এখন ইরা মাটিতে শুয়ে আছে আর আকাশ ইরার উপরে। তখন আকাশের মনে এক অন্যরকম ফিলিংস কাজ করতেছিল। ঠিক তখনই ঈশানী ও অদ্র হাসতে থাকে আর হাতে তালি দিতে থাকে। এতে করে আকাশ ওর চোখের বাঁধনটা খুলে দেয়। নিচে তাকিয়ে দেখে ইরা শুয়ে আছে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে যায়। সরি, আমি দেখতে পাইনি। তা তো আমি জানি আপনি দেখতে পাননি, দেখতে পেলে তো এমন ভালো লাগা কাজ করতো না। মানে কি বললেন, কিছু তো বুঝতে পারলাম না। কিছু না, তা পড়েছেন ভালো কথা। হাত যখন দিয়েছেন একটু দূরে রাখতে পারতেন, এত জায়গা থাকতে শেষে কিনা আমায় ওপর ধরতে হলো। দেখি নাই বলে তো। আচ্ছা যা হবার হয়ে গিয়েছে, এখন এটা বলুন ঈশানী ও অদ্র কোথায়? এই তো মামা, আমরা দুজন এখানেই তো। আমাদের কত সুন্দর লাগছিল, মাঝে মাঝে বাবা মাও এমন করে শুয়ে। আর বলতে হবে না, এবার একটু চুপ করে থাকো। আচ্ছা মামা, চলো মামা এবার এখান থেকে যাই। চলো। ওরা বের হতে থাকে। কিছুক্ষণ পর ওখানে কয়েকটা ছেলে আসে। ওরা এসে ইরার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এতে করে ইরা একটা ছেলেকে থাপ্পড় দেয়, যা আকাশ শব্দ পেয়ে পিছনে তাকায়। দেখে একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে এরা, মুখে হাত দিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ওই ছেলেটা? তা আমি কি করে বলবো, আমি বাচ্চাদের সামলাচ্ছি।
তুমি এদের এসে জিজ্ঞেস করো। এখন ইরা ওইদিকে চলে আসে। অন্যদিকে আকাশ ছেলেগুলোর কাছে যেতে থাকে। এদিকে ছেলেগুলো একজন আরেকজনকে বলতেছে, এ রে, ওই মেয়ের হাজব্যান্ড আছে দেখছি, কেউ কি বলবে? তারপর এই বাচ্চাগুলো আছে, দেখে তো মনেই হচ্ছে মা। এইদিকে আকাশ এসে ওই ছেলের বাকি মুখে আরো একটা থাপ্পড় দেয়। এবার বল, তোকে কেন মেরেছে ও? জানি না। এবার আরো একটা থাপ্পড় দেয়, কিন্তু আবার জিজ্ঞেস করে। কিন্তু না বলতে যে থাপ্পড় দিতে যাবে অমনি ছেলেটা বলে, বলতেছি আমি ওনার হাত ধরেছি, তাই উনি মেরেছে। এরপর যদি এমনটা করতে দেখি তাহলে কিন্তু মেরেই ফেলবো। ওখান থেকে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে আবিকে নিয়ে চলে আসি এয়ারপোর্টে। ওখানে একে একে আকাশের 50 জন লোক চলে আসে। ওরা এসে আকাশকে সালাম দেয়। আকাশও সালামের উত্তর দিয়ে ওদের সবাইকে গাড়িতে বসতে বলে। ওরা গাড়িতে বসে যায়। অন্যদিকে রবি 50 জন লোক পাঠিয়ে আমেরিকার কাজ করতে থাকে। ওদের নিয়ে চলে আসে ওই লোকটার কাছে। সবাই এক এক করে নিজেদের পোশাক নিয়ে নেমে পড়ে। এইদিকে চিনে রাখুন, এরা আমারই লোক। ওদের খ্যাতির যত্নের যেন কোনো কম না হয়। চিন্তা করো না, তা এতগুলো লোক নিয়ে ঢুকবে কি করে? ওরা সবাই ওখানে দিনমজুর হয়ে ঢুকে যাবে, ওদের সাথে আমিও। গুড, তা কবে যাবে ওখানে? তা পরে জানাবো। এখন ওদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করুন, বাকিটা আমি আপনাদের জানিয়ে দেব। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আমি এখন গেলাম। আবিরকে নিয়ে চলে আসে। আবির আসার পর ওরা বাড়িতে চলে আসে। ওখানে আসার পর দেখে নদী ও ইরা ব্যাগ গুছিয়ে বসে আছে। তা দেখে আকাশ প্রশ্ন করে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই চলে যেতে হচ্ছে। আপনার বাবাও কি? না 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 না, আমার বাবা ঠিকই আছে। আসলে ও চলে গেলে আমি একা হয়ে যাব, তো সেজন্য আমিও চলে যাচ্ছি। তা আপনারা তাহলে কার জন্য অপেক্ষা করে আছেন? আপনাদের জন্য। আমাদের জন্য কেন? কারণ তোরা ওদের এয়ারপোর্টে দিয়ে আসবি। আচ্ছা আপু, তাই হবে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ওদের নিয়ে চলে আসি এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতর ওরা 4 জন বসে আছে। কিছুক্ষণ পর ইরা বলে, আমরা তো চলে যাচ্ছি, আপনাদের দাওয়াত রইল আমেরিকায় আসার। ওখানে আসবেন, পুরো আমেরিকা আপনাদের ঘুরে দেখাবো। অফার যখন দিচ্ছেন তখন সে অফার তো রাখতেই হয়। ইরা চলে যাওয়ার আগে আকাশকে জড়িয়ে ধরে। যে আবির নদী তো দূরের কথা, আকাশ নিজেও ভাবতে পারেনি ইরা ওকে জড়িয়ে ধরবে। জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আকাশ, আই রিয়েলি লাভ ইউ। এখন কিচ্ছু বলতে হবে না, তাছাড়া ভেবেচিন্তে উত্তর দিও। আমি ততদিন অপেক্ষা করব, তবে বেশি দিন অপেক্ষা করাবেন না আমাকে। 1 মাস কি সময় হবে? সামান্য এই উত্তরের জন্য 1 মাস সময় নেবেন? আমার কিছু কাজ আছে, ওই কাজ শেষ করে আপনাকে আমি আমেরিকায় এসে জানাবো। তাহলে আমাকে জানাবেন। তবে এই 25 দিন আমি যোগাযোগ করব না। দেখি আপনি ততদিন অপেক্ষা করতে পারেন কিনা। ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন? ধরে নিন তাই। ওকে, তাহলে 30 দিন অপেক্ষা করব। তাহলে এবার আসতে পারেন। যাওয়ার আগে একটা আবদার করার ছিল। কি বলুন? একটা কিস দিব, এতে করে তোমার কথা আমাকে সব সময় মনে করাবে। তাই বলে এই পাবলিক প্লেসে? ওহ, 2 জন তো আছে আমাদের গার্ড দেওয়ার জন্য। না বাবা, আমি পারবো না। রোম্যান্স করবি তোরা, আর আমি কিনা পাহারা দিব? নদী, তুই দিবি কিনা তাই বল, নয়তো ওই ছবিগুলো আমি আঙ্কেলকে দেখাবো। এই না না, আমি দিচ্ছি। কিসের ছবি? তোমাকে তা জানতে হবে না, এখন চলো কিস করো। এরপর 3 মিনিট ধরে কিস চলতে থাকে। 3 মিনিট পর ইরা আবারও আকাশকে জড়িয়ে ধরে। ওখান থেকে চলে যায়। এদিকে আবিকে নিয়ে চলে আসে বাসায়। কেননা এই 25 দিন আকাশ ওই মিশনে থাকবে একজন মজুরি হিসাবে। তাই ওখানে কি হচ্ছে না হচ্ছে তার জন্য মোবাইল ইউজ করা যাবে না, এবং কি ওখানে কোনো নেটওয়ার্কও পাবে না, তাই তো যোগাযোগ করতে পারবে না। বাড়িতে এসে দেখে ঈশা, আদিত্য ও অদ্র এবং ঈশানী ওরা বসে আছে। তাই ঈশাকে বলে, আপু আমি কালকে চলে যাব, আবার 25 দিন পর আসবো। এতদিন কোথায় থাকবি? থাকবো অন্য একটা জায়গায়, তবে ওখানে থাকা অবস্থায় কোনো যোগাযোগ করতে পারবো না। তাছাড়া 25 দিন পর এসে তোমার সাথে দেখা করে আমাদের দেশে আবার ফিরে যাব। সমস্যা নেই, তোমরা নিজেদের খেয়াল রাখবে।
অবশ্যই রাখবো। আপনিও আমার বোনটার খেয়াল রাখবেন। ওর যে এই দুনিয়ায় আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমার ছোট্ট ভাই যে এখন আমার সামনে আছে। তোমার ছোট ভাই? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার হারিয়ে যাওয়া ছোট্ট ভাই। কিন্তু তুমি কি করে শিওর হচ্ছ? কারণ আমার ছোট্ট ভাইয়ের হাতে একটা কাটা দাগ ছিল, যা ওর হাতে এখনো আছে। তার সাথে একজন ভাই পারে তার বোনের সংসার বাঁচাতে। আরো কিছু কারণ আছে যা আমি বলতেছি। এদিকে ঈশা সবটা বলতে থাকে, অন্যদিকে আকাশ চোখের পানি ফেলতে থাকে। তা দেখে ঈশা আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদের কান্না দেখে তুমি কাঁদছো কেন? তোমার ভাই তোমার কাছে ফিরে এসেছে, তুমি সেখানে কাঁদছো? এতদিন নিজেকে অনাথ মনে করেছিলাম, কিন্তু আজকে আমার একটা ছোট্ট ভাইও আছে। এখন নিজেকে একটু অনাথ লাগছে না, তাই খুশিতে একটু তো কান্না আসবেই। আমিও খুশি তুমি তোমার পরিবারকে খুঁজে পেয়েছো। ভাই তুই আমাদের সাথে এখানে থেকে যা। না রে আপু, আমি যে কাজে এসেছি ওই কাজটা শেষ করি আগে, তারপর আমেরিকায় চলে যাব। তাছাড়া তোরা চাইলে আমার সাথে চলে আসতে পারিস। ওখানে আমার সব কিছু আছে, কোনো কিছুর কম নেই। কিন্তু এখানে কি বিজনেস? ভাইয়ার বিজনেস এখানে ঠিকমতো চলতেছে না, যা আমি দেখছি। ভাই যে শেয়ার কিনেছে ওইগুলোর দ্বারা প্রায় 100 কোটি লস হবে। এরপর দেখবে এই বাড়িটা থাকবে না। ও তো আমাকে এই ব্যাপারে কিচ্ছু জানেনি। জানাইনি, তুই চিন্তা করবি সেজন্য। তাই বলে এত বড় একটা কথা লুকাবে? তাছাড়া তোমাকে জানালে তুমি শুধু টেনশন করবে। এখন এত টেনশনের কিছু নেই, তোমরা ওখানে থাকবে আমার সাথে। তবে মাঝে মাঝে এই দেশেও এসে ঘুরে যেতে পারবে। তাই তোরা আবিরের সাথে কাল আমেরিকায় চলে যাবি। আবির আমার বাসা দেখিয়ে দিবে, ওখানে তোরা থাকবি আমার সাথে। আমি 1 মাসের ভিতরে চলে আসব। আমি আমেরিকায় যাব মানে? তাহলে এখানে তোর সাথে কে থাকবে? তোর লাগবে না থাকা, তুই আপুকে নিয়ে কালকেই ফিরে যাবি। দেখবি আপুর যেন কোনো অসুবিধা না হয়। আর আপু যা যা লাগবে আবিরকে বলবে, ও সব কিছু তোমাদের এনে দিবে। এই কাজটা রাখো। আমার রুমে যেতে হলে পাসওয়ার্ড চাইবে, এটাই সে পাসওয়ার্ড। আর এই নাও কার্ড, এটা তোমার পাশে রাখিও। শপিংয়ে গেলে এটা দিয়ে যা যা কিনতে ইচ্ছে হবে সব কিনে নিতে পারবে। কার্ড দিয়ে দেয় ওর বোনের হাতে। ওরা নিজেদের রুমে চলে যায়। আকাশেরও বোন, ভাইয়া আর বাচ্চাদের নিয়ে বের হয়, সাথে আবিরও। আকাশ ওদের এয়ারপোর্টে পৌঁছে দেয়। ওই সময় ঈশা অনেক কান্না করেছিল। ওদের পৌঁছে দিয়ে চলে আসে মিশনে। এইদিকে আমার লোকেদের রেডি করে রেখেছেন তো? রেখেছি। সবার জন্য পোশাক তৈরি করা শেষ। এখন শুধু তুমি যেভাবে পারো ওদের নিয়ে যেতে পারো। ওকে, আমি তাহলে যাচ্ছি। আর ওকে মারার সংবাদ আপনাকে কি করে দেব তাই ভাবছি। ওখানে আমার লোক আছে, ওরাই আমাকে জানিয়ে দেবে। আচ্ছা, এবার তাহলে গেলাম। 25 দিন পর আসতেছি। আমিও চাই তুমি নিজের মিশন শেষ করে যেন আসতে পারো। ওখান থেকে বের হয়ে আকাশ ওর লোকজনকে সবটা বুঝিয়ে দেয়, কখন কি করতে হবে না হবে। সবটা বুঝিয়ে দিয়ে ওরা একটা পাহাড়ে চলে আসে। ওখানে ওদের প্রথম দিন চলতে থাকে। এখন এই গল্পটা এই জায়গা থেকে আপনাদের এই 25 দিনের হিসেব দিব। কোন দিন কি করছে না করছে সব কিছু। কিন্তু এই 25 দিন আপনারা একটু বোরিং হয়ে যাবেন না তো? কেননা এখানে 25 দিন আপনারা পড়তে শুরু করলে যা 10 মিনিটে শেষ করতে পারবেন। তাই 25 দিন শুনে কেউ আবার ভয় পাবে না। তাহলে শুনুন, শুরু করি গল্পের এই 25 দিনের কাহিনী। তার আগে ঈশা আমেরিকায় গিয়ে পৌঁছায়। এইদিকে ঈশা আমেরিকায় আসে আবিরের সাথে। আবির ওনাদের অনেক বড় একটা বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে আকাশ একা একা থাকে। তা ভাবতেই ঈশা অবাক হয়। আবির, এত বড় একটা বাড়িতে আমার ভাই একা থাকে? আপু, তার সাথে এখানে ওনার সিকিউরিটির জন্য আরো অনেক লোক আছে। ভেতরে চলুন, সবটা বুঝতে পারবেন। তাছাড়া আমি সবার সাথে আপনার পরিচয় করিয়ে দিব, তাহলে এখানে আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া আপনাদের সেবা করার জন্য আমি তো আছি। ভাইকে একটা কল দিয়ে জানিয়ে দেই। এইদিকে ঈশা কল দিয়ে জানিয়ে দেয়। অন্যদিকে ঈশা নিরাপদে আছে। তা শুনে আকাশ ওর কাজ শুরু করে দেয়। এইদিকে ঈশা আনন্দে এখানে দিন কাটাতে থাকে। অন্যদিকে আকাশ চলে যায় একটা অন্য রাজ্যে। এখন সে রাজ্যের কাহিনী আপনাদের বলবো। এখন তাহলে চলুন শুরু করি। প্রথম দিন ওরা 51 জন দিনমজুর হয়ে একটা পাহাড়ে যায়। সেখানে গিয়ে ওরা মাটি কাটতে থাকে। কেননা এখানে যারাই মাটি কাটতে আসছে তাদের কিছু লোক এসে ধরে নিয়ে যায়। তার কারণ হচ্ছে মাটির নিচে অনেক খনিজ সম্পদ, তার সাথে অনেক মূল্যবান হীরা স্বর্ণ তো আছে। ওই সব কিছু শিবা এই মাটি থেকে খোঁড়া লোকজনের হাতে করিয়ে নেয়। তাই ওরা ওখানে যত লোক পায় সবাইকে ধরে নিয়ে আসে। সেজন্য ওখানে যাওয়ার একমাত্র পথ হলো এই মাটি খননের
কাজ থেকে। এই কাজ থেকে শুরু হয় ওদের সব কিছু করা। প্রথম দিন ওরা অপেক্ষা করতে থাকে কি থেকে কি হতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে ওই দিন তেমন কিছু হলো না। তাই ওরা নিরাশ হয়ে চলে আসে। ওরা আসার পর আকাশের বাকি লোকগুলো বলে, ভাই আপনার কথা মতো তো এখানে আসলাম, কিন্তু কোনো কিছুই তো হলো না। আজকে না হলেও চিন্তা করো না, একদিন না একদিন আমরা ওদের আস্তানায় যাব। ওদের আস্তানায় আমরা তো চিনি না এখনো, তাই ওদের ফলো করলে যেতে পারবো। তাছাড়া আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওর আন্ডারে 1000 মাফিয়া ওখানে পাহাড়ে থাকে এবং কাজ করে প্রায় 5000 লোক। এত লোক থাকার পরও কিভাবে আরও লোক খুঁজে? ওরা তো লোক নিলে ওদের এতটুকু ক্ষতি হয় না, কেননা যারা কাজ করে ওদের বেতন তো দেওয়া হয় না, শুধু 3 বেলা রুটি দেওয়া হয়। তাই তোমাদের এনেছি যাতে করে এখানে থেকে তোমার শরীরটা কমে। তবে ওখানে থাকা সবার কাছে বন্দুক থাকবে, তাই খুব সাবধানে যা করার করবে। কোনো রকম ভুল করলে কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে আসতে পারে। কি বস, আপনি আমাদের এখানে শরীর কমানোর জন্য এনেছেন? এটা কথার কথা। এখন চলো, আমরা আজ রাতে এখানে থাকবো, এরপর দেখি কি হয় না হয়। আচ্ছা বস, তাই হবে। রাতে ওরা তাঁবু টানিয়ে থাকতে থাকে ওখানে। সকাল হতে ওরা চোখ মেলে তাকিয়ে দেখে একটা অন্ধকার রুমে ওরা সবাই একসাথে শুয়ে আছে। কিছুক্ষণ পর ওরা চারপাশ তাকিয়ে দেখতে থাকে কোনো কিছু দেখতে পায় কিনা, কিন্তু কোনো কিছু ওরা দেখতে পায়নি। তাই ওখানে সবাই বসে আছে। অনেকটা সময় পর রুমের দরজা খোলা হয়। দরজা খুলে কয়েকজন লোক ভিতরে চলে আসে। ওই তাড়াতাড়ি ওঠ, কাজ করতে হবে তোদের। আমরা কোথায় আর এখানে কি করে এলাম? আপনারা কারা? আমাদের কেন ধরে এনেছেন? ওই শালা চুপ কর, তোদের যে কারণে এনেছি তাই চুপচাপ এই পোশাকগুলো পরে বেরিয়ে আয়। যদি না পরি তাহলে তোকে মেরেই ফেলবো। প্লিজ না না না, ওদের মারবেন না। আমরা পোশাক পরে বেরিয়ে যাচ্ছি, তার আগে যদি কিছু খাবার দিতেন আমাদের। আসলে অনেক ক্ষুধা লেগেছে আমাদের, না খেয়ে আছি রাত থেকে। ওই তোদের খাবার দেব আমরা কাজ করার পর। এখন একটা কাজ কর, নে এখানটায় গিয়ে মাটি খোঁড়া শুরু করে দে। যদি কাজ শেষ করতে পারিস তাহলে খেতে পারিস। এখন এই পোশাক পরে বের হও। লোক চলে যাবার পর কিছুক্ষণ পর আকাশের সাথে থাকা লোকগুলো বলে, বস আমাদের তো ক্ষুধা লাগেনি, তাহলে আপনি? তোমরা তা বুঝবে না। এখন যে কাজটা করতে হবে, তোমরা এই পোশাক পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসো। আমাদের লক্ষণ আমাদের খুব সামনেই আছে। বস তাই তো দেখতেছি। আজকে থেকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। 2 দিন ওরা পোশাক পরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ এইভাবে কাজ করার মধ্যে ওদের সাথে আরো অনেক লোকজনের মধ্যে কথা বলতে থাকে। এভাবে অনেক তথ্য ওরা জানতে পারে। সবকিছু একটু একটু করে ওরা বোঝার চেষ্টা করতে থাকে। বস এদের কথা শুনে তো মনে হচ্ছে ওই লোকের খোঁজ পাওয়া অসম্ভব। এত তাড়াতাড়ি আমরা হাল ছেড়ে দিলে চলবে না। তাছাড়া ওরা তো আর ওই লোকটাকে খুঁজতে আসেনি, তাই হয়তো ওরা কিছু জানে না। তোমরা এখন যে কাজটা করবে, প্রথমত আমরা সবাই আলাদা আলাদাভাবে খোঁজার চেষ্টা করব। তবে আমরা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করতে পারবো। এই হলো একটা ট্র্যাকিং ডিভাইস, যার মাধ্যমে আমি তোমাদের সবাইকে খুব সহজে খুঁজে নিতে পারবো এবং তোমরা সবাই আমার কথা মতো যাবে। যাকে যে দিকে যেতে বলবো সে কিন্তু ওই দিকে যাবে। তাই হবে বস, আপনি যা বলেছেন তাই হবে। এখন তাহলে তোমরা খাবার খেয়ে যে যার মতো করে চলতে থাকো। এভাবে দ্বিতীয় দিন কেটে যায়। ওই দিন ওরা নিজেদের মতো করে অনেক কিছু গুছিয়ে নেয়। রাতের বেলায় ওরা ঘুমানোর জন্য কিছুটা সময় পায়। অন্যদিকে আমরা চলুন আমেরিকায় কি হচ্ছে, কেননা যদি আপনাদের ওই কাহিনী বলতে থাকি তাহলে আপনারা অনেকটা বড় হয়ে যাবেন। তাই আপনাদের মাঝে মাঝে একটু অন্য একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, এটাই বেটার হবে। তাহলে চলুন আমেরিকার কিছু কাহিনী আপনাদের মধ্যে শেয়ার করি ওখানে সকালবেলায়। ঈশা, তোমার সাথে আমার কিছু কথা বলা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি বলতে চেয়েছি অদ্র আর ঈশানীকে তো স্কুলে ভর্তি করাতে হবে। তা তো করবই, তাছাড়া আমার বাচ্চাদের তো পড়াশোনা করতে হবে। তাছাড়া তুমি এটা নিয়ে কেন এত টেনশন করছো বলো তো? টেনশন হচ্ছে আমাদের সবকিছু তো ইন্ডিয়ার করা, এখানে কি ওদের ভর্তি নেবে? তাই তো, আমি তো একটিবারের জন্য এটা নিয়ে ভাবিনি। এখন তাহলে কি করব? আমি এখানকার অফিসে গিয়েও কথা বলেছি। এখানকার নাগরিকত্ব পেতে হলে আমাদের প্রায় 3 মাস সময় লাগবে। তার সাথে আরও কিছু ডকুমেন্ট এবং $20,000 লাগবে। ডলার না হয় তোমার ভাইয়ের কার্ড থেকে দিব, কিন্তু ডকুমেন্টস কি করে দেব? এ নিয়ে ওনার চিন্তায় আছে।
ঠিক তখনই আবির আসে রবিকে নিয়ে। ওরা এসে দেখে আদিত্য ও ঈশা চিন্তা করতেছে, যা ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। সেজন্য আবির এসে বলে, কি ব্যাপার আপু, আপনারা দুইজন এইভাবে মন খারাপ করে বসে আছেন কেন? আসলে হয়েছেটা কি? এরপর সবকিছু বলতে থাকে। তা শুনে রবি বলে, আরে আপনি নিয়ে একদম টেনশন করবেন না, আমি 2 দিনের ভেতর আপনাদের সব সমস্যার সমাধান করে দিব। এখন শুধু আপনি আমার সাথে চলেন, এরপর দেখবেন কোনো ডলার ছাড়াই কি করে আপনার সমস্যার সমাধান করি। আপনাকে তো চিনলামই না। আবির, উনি কে? ভয় পাওয়ার কিছু নেই, ও আমার বন্ধু। আর আকাশ ভাইয়া আমাদের দুজনকে ওনার ছোট ভাইয়ের মতন দেখে। আবির, তুমি ওনার সাথে যাও আর দেখবে ওর যেন কোনো অসুবিধা না হয়। কোনো চিন্তা করবেন না, ওনার ক্ষতি হবে না। তাছাড়া আপনি চাইলে ওই অফিসারকে এখানে এনে সব কাজ এখানে করে নিব কি? না থাক, লাগবে না। এখন তাহলে আদিত্য, তুমি ওনাদের সাথে যাও। কি হয় না হয় আমাকে জানাইও। সব কিছু ঠিক হয়ে গেলে ওদের আবার ভর্তি করাতে হবে। তা নিয়েও চিন্তা করতে হবে না, সবকিছু হয়ে গেলে ওদের একদিনের ভেতরে ভর্তি করিয়ে দেব। তোমাদের সবকিছু আমার খুব আজব রকমের লাগতেছে। আজব মানে কিরকম লাগছে? এই তো চারিদিকে এত লোকজন আর সবার হাতে বন্দুক, তাই আমার একটু ভয় আর চিন্তা হচ্ছে। একটুও চিন্তা করবেন না, ওরা আপনাদের সুরক্ষার জন্য। ওরা থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমরা দুজনই ভাইয়ার খেয়াল রাখবো। সাবধানে যাবে। এদিকে আবির রবি আদিত্যকে নিয়ে সব কাগজপত্র ঠিক করে ফেলে। আদিত্য তো বুঝতে পারছে না কি হচ্ছে এইসব। যেখানে 3 মাস সময় লেগেছে, সেখানে কিনা ওরা একদিনে সব কিছু করেছে, তাও কোনো রকম ডলার ছাড়া সব কিছু রেডি হয়ে যায়। কর্মচারী জানায় কালকের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা ওখান থেকে চলে আসে। এইদিকে চলুন এবার আকাশ কি করে তা একটু জেনে আসি। এইদিকে আকাশ ওর লোকেদের নিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। অনেকটা পথ হাঁটার পর আকাশ ওখানে ক্রসমার্ক দেখতে পায়। অনেক লোককে এইভাবে জিজ্ঞেস করেছে, কিন্তু ওরা এ নিয়ে কোনো কথা বলতে পারেনি। তাই কোনো রকম চিন্তা না করে ওরা সামনে এগিয়ে যাচ্ছে। যত ওরা সামনে এগুচ্ছে ততই যেন বিপদ বাড়ছে, কেননা এখানে সব কিছু অনেক অন্ধকারের মতো। ভাই, এখানে তো অনেক অন্ধকার, ঠিক মতো কিছু তো দেখা যাচ্ছে না। কি করব এখন? অপেক্ষা করো, কিছুক্ষণ পর আলোর দেখা পাবো। তবে একটা কাজ করতে পারো, তোমরা এই দিকটায় গিয়ে দেখতে থাকো। যদি কোনো রকম কিছু পাও বা ওর সন্ধান পাও তাহলে কিন্তু আমাকে জানাবে। আমাকে যে করে হোক ওদের মারতে হবে, কারণ ওদের না মারতে পারলে যে আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এরপর ওরা নিজেদের মতো করে দিন কাটাতে থাকে। অন্যদিকে আদিত্য ও ঈশা সবকিছু ঠিক হয়ে যায়। ওরা এখন আমেরিকার নাগরিকত্ব পেয়ে যায়। তাই ওরা অর্য ও ঈশানীকে নিয়ে যায় ভর্তি করাতে। ওখানে আবির থাকায় কোনো রকম ঝামেলা না করে ওদের ভর্তি করিয়ে দেয়, কেননা এই শহরের সবাই আবির রবিকে ভয় পায়। আর আকাশকে সবাই চোখে না দেখলেও ওর নাম শুনলে সবাই ভয় পায়। তাই যেই কাজ 3 মাস হতে সময় লাগে, সেই কাজ হতে 3 দিনও সময় লাগে না। অনেক খুশি হয়ে যায় আদিত্য, কেননা এত তাড়াতাড়ি যে সব কিছু হয়ে যাবে তা তো আদিত্য কল্পনাও করতে পারেনি। এদিকে অর্য ও ঈশানী ওরা স্কুলে যাবে বলে অনেক আনন্দ করতে থাকে। এইদিকে আকাশকে তো আপনারা ভুলে গেলেন। এখন চলুন গল্পের নায়কের সাথে দেখা করে আসি। এইদিকে নায়ক, তোমরা এইদিকে নজর রাখো, আমি ওইদিকে দেখতে থাকি। তাছাড়া এই রাস্তা এতটাই দুর্গম যে জানি না এই রাস্তা কোথায় গিয়ে পৌঁছায়। যদি একবার এই রাস্তার শেষটা দেখতে পাই তাহলে অনেক ভালো হবে, কেননা এই রাস্তা ধরে যদি কোনো সংকেত পাই, তাহলে যদি শিবার কোনো খোঁজ পাই। কিন্তু বস, আপনি কি করে এত শিওর হচ্ছেন? তোমরা এই নিয়ে চিন্তা না করলেও চলবে। এখন তোমরা যে কাজটা করবে, যত তাড়াতাড়ি পারো চারদিকে নজর রাখবে, কেউ যেন এই রাস্তা ধরে কোথাও যেতে না পারে। ওকে, তাই হবে। এখন তাহলে আমরা নজর রাখি। আপনি তাহলে আপনার কাজটা শুরু করেন, আমরা এদিকে নজর রাখি। এদিকে আকাশ গুহা ধরে ভিতরে যেতে থাকে। ভিতরে যত যাচ্ছে ততই অবাক হচ্ছে, কেননা চারিদিকে মানুষের কঙ্কাল আর কঙ্কাল। হাতে একটা মশাল নিয়ে সামনে এগোতে থাকে। কিছুটা সময় যাওয়ার পর আরও একটা গুহা দেখতে পায় এবং ওই গুহা ধরে সামনে এগোবে নাকি আবার ফিরে আসবে তাই নিয়ে ভাবতে থাকে। তাছাড়া মশালের আগুনও আস্তে আস্তে কমে আসতেছে। এইদিকে বাড়তি আরও 3টা মশাল ছিল আকাশের কাছে। আরও একটা মশাল ধরে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ছোট একটা ফাঁক দেখতে পায়। ওই ফাঁক দিয়ে অনেক দূর একটা আলোর মতো কি যেন দেখতে পায়। সেজন্য চারিদিকে আরও ভালো করে মাটি খুঁড়তে থাকে। অনেকটা খোঁড়ার পর
আরো ভালো করে দেখতে থাকে। অনেকটা দূরে একটা বড় রাজপ্রাসাদের মতো অনেক কিছু দেখতে পায়, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এর চেয়ে সামনে এগোনো ঠিক হবে না। সামনে যদিও দেখা যাচ্ছে, তবুও ওই জায়গা পার হতে কত যে দিন লাগবে কে জানে। যাই, এখন আপাতত সামনে যাই, এরপর দেখা যাবে কি হয় না হয়। ওখান থেকে আবার চলে আসে। ওখান থেকে আসতেই আকাশের লোকজন জিজ্ঞেস করে, ভাই ভিতরে গিয়ে কিছু কি বুঝতে পারলেন? এইখানে এতটা ভয়ঙ্কর রাস্তা, যা বলার বাহিরে। কত মানুষের কঙ্কাল পড়ে আছে, যা বলার বাহিরে। তাছাড়া ওখানে গিয়ে আমি একটা ছোট্ট ছিদ্র দিয়ে দূরে অনেক বড় একটা রাজপ্রাসাদের মতো কিছু একটা দেখতে পেলাম, কিন্তু শিওর দিয়ে কিছু বলতে পারছি না। এখন কি করব তাই ভাবতেছি। এখন তাহলে আজকের মতো থাক, আমরা অন্য আরেক দিন না হয় যাব, তখন ভালোভাবে দেখতে পারবেন। একটা বাইনোকুলার হলে ভালো হয়, তাহলে ওই দূরে কি আছে তা খুব ভালোভাবে দেখতে পারবো। কিন্তু এখানে এত কিছু আমরা পাবো কি করে? এখানকার যে লোকগুলো আছে ওদের কাছে থাকবে, তাই তাড়াতাড়ি করে ওদের থেকে যে করে হোক একটা নিতে হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি ওদের থেকে একটা ম্যানেজ করতেছি। ওদের কিন্তু কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। তাই হবে। ওরা এইভাবে কথা বলছিল, তখন ওখানে শিবার কিছু লোকজন চলে আসে হাতি বন্দুক নিয়ে। ওরা ওদের কাছে আসতে, ওই তোরা কে রে? এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তাছাড়া তোরা এতজন মিলে এখানে কি করছিস বল? আমরা তো এমনি কথা বলছিলাম। শালা কথা বলছিলি, আবার মিথ্যা কথা। কাজ ফাঁকি দিয়ে তোরা আজকে তোদের তো মেরেই ফেলবো। প্লিজ ওদের মারবেন না। কি করতে হবে আমাদের বলুন, আমরা তা করে দিচ্ছি। এই তো পথে এসেছিস, এখন ওই দিকটা গিয়ে গাড়িতে ওঠ। তোদের একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, ওই জায়গায় গিয়ে কাজ করতে হবে। যা বলবেন তাই করব, তবুও আমাদের জন্য মারবেন না। ঠিক আছে, এখন তাহলে ওঠ, বস তাড়াতাড়ি। ওরা গাড়িতে উঠে যায়। এরপর গাড়ি কিছু গুহার ভিতর ঢুকে কোন দিক দিয়ে বের হয়েছে তা তো আকাশ বুঝতে পারেনি, তার সাথে আরও কয়েকজনও বুঝতে পারেনি। এভাবে 1 ঘন্টা পর ওদের একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। ওই জায়গায় নেমে ওরা অনেক মানুষকে দেখতে পায়। ওরা দড়ি দিয়ে টানটানি করতেছে, তাই আকাশও লোকজনদের জিজ্ঞাসা করে, আমরা এখানে কি করব? তোরা এখানে এদের সাথে কাজ করবি, তাহলেই হবে। আমাদের সর্দারের মূর্তি এখানে বসানো হবে, তার জন্য অনেক লোক লাগবে। আচ্ছা তাই হবে। এখন তাহলে আমরা কি কাজ শুরু করব? এখানে খাবারের ব্যবস্থা আছে, তাই ওখানে গিয়ে আগে খাবার খেয়ে নিবি, কেননা এই কাজ করতে হলে অনেক শক্তির প্রয়োজন হবে, সেজন্য। আচ্ছা তাই হবে। তাই আকাশ ওই লোকজনদের জিজ্ঞাসা করে। এদিকে আকাশের মনে আজকে একটা আশার আলো জেগে উঠেছে, কেননা আকাশ যাকে মারার জন্য এসেছে তাকে মূর্তি আকারে দেখতে পাবে সেজন্য। 1 ঘন্টা পর, ভাই এই দেখুন লোকজন কাজ শুরু করে দিয়েছে। দেখতেছি। এখন চলো কাজ শুরু করে দেই। তাছাড়া আমরা একবার ওই লোককে দেখতে পেলে আমাদের জন্যই সুবিধা হয়ে যাবে। ঠিক বলছেন ভাই, তাহলে চলুন আমরা কাজ শুরু করে দেই। চলো। ওরা কাজ করতে থাকে। পুরো মূর্তিটা স্বর্ণ দিয়ে গড়ে তোলা হয়েছে, সেজন্য অনেক ভারী হয়ে আছে। ওরা সবাই মিলে দড়ি টানতে থাকে, এতে করে পুরো মূর্তিটা দাঁড়িয়ে পড়ে। সবাই মূর্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত মূর্তির ছবিটা কেউ দেখতে পাচ্ছে না, তাই সবাই বলাবলি করতে থাকে। ঠিক তখনই কিছু লোক এসে বলে, তোমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ পর আমাদের সর্দার এখানে আসবে এবং উনি নিজের হাতে এই মূর্তি থেকে কাপড়টা সরাবে, তাই সবাই কোনো রকম ঝামেলা করবে না। তাছাড়া গার্ড তোমরা চারিদিকে নজর রাখবে, যাতে করে আমাদের সর্দারের কোনো ক্ষতি না হয়। উনি আর 10 মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। যাক, ভালোই হয়েছে। ওই লোকটা চলে আসবে যাকে মারার জন্য আমরা এতটা কষ্ট করেছি। আজকে সে লোকটা এইভাবে আমাদের সামনে আসবে তা তো কল্পনাও করিনি আমি। তবে ভালোই হয়েছে, মূর্তির চেয়ে শালাকে সামনাসামনি দেখতে পারবো। এর চেয়ে আর বড় কি পাওয়ার আছে? তোমরা সবাই রেডি হয়ে থাকবে। ভাই এখানে তো গার্ড থাকবে, ওই লোকটার কাছে তো আমরা পৌঁছাতে পারবো না। চিন্তা করো না, ওকে আমরা এত তাড়াতাড়ি মারতে পারবো না। ওকে মারতে হবে অন্যভাবে, তাই এত টেনশন করার কোনো কারণ নেই। এখন যা চলতেছে তা দেখতে থাকো, বাকিটা আমি বলে দেব কিভাবে কি করতে হবে না হবে। ওকে ভাই, তাই হবে। 10 মিনিট পর কালো পোশাক পর একটা লোক হেঁটে আসতেছে। ওই লোকের চারিদিকে এত বডিগার্ড যে ওই লোকটার কাছে যাও অনেক কঠিন হয়ে যাবে, তাই ওরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর সবাই চিৎকার করতে থাকে, শিবার নামে স্লোগান দিতে থাকে।
তখন যারা চুপ ছিল কিছু মাফিয়া এসে ওদের মারতে থাকে এবং জোর করে ওদের মুখ থেকে স্লোগান বের করিয়ে নিচ্ছে। তাই অনেকে না চাইতেও বলতে থাকে। এদিকে শিবা মূর্তির মুখ থেকে কাপড়টা সরিয়ে বলে, আমার নাম শিবু। যে নাম শুনলে এখানকার সবগুলো মাফিয়া ভয় পায়। আমি সে শিবা, আমাদের মাঝে দাঁড়িয়ে আছি। আমার অত্যাচারে এখানে অনেক অনেক কষ্ট পাচ্ছে তা তো আমি জানি, আবার অনেকে মারা গিয়েছে, সেই জন্য আমার কোনো কষ্ট নেই। আমার লক্ষ্য শুধু একটাই, আমি এই পুরো ইন্ডিয়ায় রাজ করতে চাই, এতে করে আমার উপরে আর কেউ কোনো কথা বলতে না পারে। যাতে তোদের আমি এখানে রেখেছি শুধুমাত্র নিজের কাজটা করানোর জন্য, তাই সবাই নিজে কাজ করতে থাকবে। এতে কে মরল না কে বাঁচলো তা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমার কাজটা করতে পারলেই হবে। এখন আমি মূর্তির মুখ থেকে কাপড় সরাবো, তোমরা সে মূর্তি যতবার দেখবে ততবারই মূর্তিটা সেবা করবে। এই কথা শুনে সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না। ওই সবাই চুপ কেন? এখানে আমি যা বলবো এটাই শেষ কথা। আমার দোয়াতে তোরা সবাই বেঁচে আছিস, তাই আমার কথা না শুনলে তোদের কী অবস্থা করব তা কিছু তোরা নিজেও বুঝতে পারবি না। তাই সাবধানে কাজ করবি। যদি তোদের মধ্যে আমি ওইরকম কোনো কিছু দেখতে পাই তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। তাই কাপড় সরাচ্ছি, সবাই তাকিয়ে দেখতে থাক। কাপড় সরাতেই থাকে, সবাই শুধু তাকিয়ে দেখতে থাকে। অনেকটা সময়ের পর শিবা ওখান থেকে চলে যায়। এরপর কোথায় হারিয়ে গেছে তা আর বলতে পারছে না। এদিকে আকাশ ওর চেহারাটা চিনে রাখে, এতে করে ওকে খুব সহজে যেন মেরে ফেলতে পারে। এদিকে দিনের পর দিন যেতে থাকে, আকাশ ওর চিন্তা দিয়ে সব কিছু করতে থাকে। এইদিকে যেতে যেতে 20 দিন কেটে যায়। আকাশ ওর লক্ষ্যে প্রায় পৌঁছে গিয়েছে। এখন হাতে শুধু 5 দিন সময় আছে। এই 5 দিনের ভিতর যা করার করতে হবে আকাশকে। তবে এই সময় একটা ভালো দিন আছে, ওইদিকে যা করার করতে হবে কিছুক্ষণ পর। ভাই একটা কথা ছিল। কি কথা? ভাই আমাদের হাতে তো আর 5 দিন সময় আছে, কিভাবে কি করবেন? কোনো চিন্তা নেই, ওই শিবা যেখানে থাকে ওই জায়গাটা আমি চিনে এসেছি। তাহলে তো ভালো হয়েছে। তাছাড়া সামনে উৎসব আছে, ওই উৎসবে আমি যা করার করব। ভাই কি করবেন তখন? ওই উৎসবে নাকি শিবা অনেক লোককে নিজের রুমে ডেকে নেয় এবং ওদের হাতে নিজের রুমটাকে পরিষ্কার করায়। এরপর ওই রুমের সবার সাথে নিজের শক্তি দেখায়। ওই শক্তির মাঝে যা করার করতে হবে। তবে এখানে একটা সমস্যা আছে। ভাই কি সমস্যা? ওই শক্তি পরীক্ষাতে যে হেরে যাবে ওকে মেরে ফেলা হয়। তাহলে তো আপনি যদি হেরে যান? চিন্তা করো না, আমি কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই করে যাব। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে চলুন দেখে আসি আমেরিকাতে কি হচ্ছে। এদিকে ঈশা ও আদিত্য অর্য ও ঈশানীকে নিয়ে বের হয়ে স্কুলে যাওয়ার জন্য। ওদের সাথে আরো 3টা গাড়ি বের হয়। ওই গাড়িতে সবগুলো লোক ছিল আকাশের, তবে ওরা সবাই ছদ্মবেশে ছিল, এতে করে ঈশা ও আদিত্য যেন কোনো কিছু বুঝতে না পারে, তাই ওদের এমন ব্যবস্থা। এদিকে অর্য ও ঈশানীর ওদের নিয়ে ভিতরে যায়। তখন ওখানে ইরা ও নদীর সাথে ওদের দেখা হয়। আরে ইরা, তোমরা দুজনে এখানে কেন? আমারও তো একই প্রশ্ন আপু, আপনি এখানে কেন, তাও পুরো পরিবার সহ? আমরা আজকে থেকে এখানে থাকবো। সত্যি ভাইয়া, আপুর মন হঠাৎ করে এখানে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কেন বুঝলাম না। আসলে ওই দেশে কিছু সমস্যা হয়েছে, তাই আমরা এখন থেকে এখানে থাকবো। যাক, তাহলে তো ভালো। তা আপু, আপনার ভাইকে দেখছি না। ও তো এখন ইন্ডিয়ায়। তো আপনারা এখানে কার কাছে এসেছেন আর কার বাড়িতে থাকতেছেন? কার আবার? আমার ভাইয়ের বাসায়। কি বলেন আপু, আপনার ভাই তো থাকে ইন্ডিয়ায়, কিন্তু এখানে কি করে ওনার বাড়ি থাকতে পারে তাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমি সব কিছু পরে বুঝাই দিব। এটা আমার ভাইয়ের বাসা, এটা হচ্ছে ঠিকানা, সময় পেলে আসবে কিন্তু। আপু কি যে বলেন না, আপনি চাইলে তো আমি আপনাদের সাথেই যাব। চলো তাহলে। চলেন আপু। ওই তুই এভাবে যাওয়ার জন্য উৎসাহিত কেন? এমনি আমি যাইতে চাইছি। বুঝি, আমি সবই বুঝি। ওই চুপ করবি, কেউ যেন না জানে। যদি জানাই? জানলে তোর চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো। হয়েছে, চল। ওরা ঈশার সাথে যেতে থাকে। ওরা গাড়িতে অনেক আনন্দ করতে থাকে। যত সময় যাচ্ছে ওরা অনেক কথা বলতে বলতে যাচ্ছে। কিছুক্ষণ পর ওরা বাড়ির সামনে আসে। ওখান থেকে নামার পর, ওরে আল্লাহ, আমার শ্বশুর বাড়ি এত বড়, আমার তো জানাই ছিল না। কিছু বললে কি? না আপু, বলছিলাম যে বাড়িটা অনেক সুন্দর। এত বড় বাড়ি তো আমি আগে কখনো দেখিনি। আমিও বিশ্বাস করতে পারিনি আমার ভাই এত বড় বাড়িতে থাকে।
আচ্ছা, একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? আকাশ কি করে? তো এখন কি করে বলবো ও ইন্ডিয়া আর আমি এখানে? আরে আমি তাইটা বলিনি, বলতেছি তোমার ভাই এখান থেকে চাকরি করে নাকি বিজনেস করে? এই নিয়ে তো কোনো কথা বলার সময় পাইনি। তাছাড়া আমি তো জানতামই না যে ও এইভাবে থাকবে, তাও এত বড় একটা বাড়িতে। তাছাড়া আর 4 দিন পর আকাশ আসবে, তখন সব কিছু জিজ্ঞাসা করে নিও। তাহলে তো ভালোই হবে, কিন্তু আরও একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন? বাড়িতে এতগুলো লোক কেন? তাও কেমন গুন্ডা গুন্ডা লাগতেছে দেখতে। তেমন কিছু না, ওরা আমার ভাইয়ের সিকিউরিটি। তাছাড়া এত বড় বাড়ি দেখাশোনার জন্য তো লোক লাগে। তবুও আপু, ওদের দেখতে কেমন যেন লাগে। আর কেমন কেমন করতে হবে না। তাছাড়া ওদের সাথে তোমার বিয়ে দেব না যে এইসব কিছু ভেবে দেখতে হবে। এখন চলো উপরে যাই। হ্যাঁ আপু, চলো। ওরা উপরে গেল। এদিকে ইরা ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। সবটা খুব সুন্দর করে সাজানো। তবে একটা রুমের দরজার সামনে এসে ইরা দাঁড়িয়ে যায় এবং ঈশাকে প্রশ্ন করতে থাকে। আপু, এই রুমটা এমন অদ্ভুত কেন? কি রকম? না মানে সবগুলো রুম থেকে এই রুমটা অনেকটাই আলাদা মনে হচ্ছে। আসলে এটা আকাশের রুম, ও এখানে থাকে। অবশ্যই আমি এখনো এই রুমের ভিতরে ঢুকেই দেখিনি। কি বলো আপু? তাহলে চলো আমরা ভেতরে গিয়ে দেখি। কিন্তু এই রুমের দরজা তো নেই, তাহলে তো যেতে আর কোনো সমস্যা রইল না। তুই কি চুপ করবি ইরা? সে কখন থেকে শুধু বকেই যাচ্ছিস। উপরে তাকিয়ে দেখ, একটা সিকিউরিটি সিস্টেম। এখানে কোনো রকম জোর জবরদস্তি করে কোনো লাভ হবে না, বরং এতে নিজেদেরই ক্ষতি। তাই পাসওয়ার্ড ছাড়া ঢোকাও প্রায় সম্ভব না। কিন্তু আপু, তোমার কাছে তো পাসওয়ার্ড আছে তাই না? পাসওয়ার্ড তো আছে, কিন্তু এইভাবে ওর রুমে যাওয়াটা কি ঠিক হবে? তা ওকে না বলে? আপু, কিচ্ছু হবে না। তাছাড়া এই রুমে ঢুকলে তোমার ভাই তো জানতেও পারবে না। তাই আপু, তুমি আমাদের আগে এই রুমটা দেখাও। আমার দেখার কোনো ইচ্ছে নেই, দেখতে হয়তো তুই দেখ। আপু, তুমি তাহলে আমাকে দেখাও, আমি এটা দেখব। আচ্ছা ঠিক আছে, তুই দেখ। আমি ঈশা আপুর সাথে অন্যদিকে গিয়ে দেখে আসবো। ওকে, যা তুই। আপু, তুমি আমাকে দরজা খুলে দাও। এরপর ঈশা দরজা খুলে দিল। ঈশা ইরা ভিতরে যেতে থাকে, অন্যদিকে ঈশা ও নদী অন্যদিকে যেতে থাকে। কিছুক্ষণ পর, ওয়াও, এত বড় রুম তো আমি আমার জীবনেও চোখে দেখিনি। তার উপর এত নরম বিছানা। উফ, কত যে ভালো লাগতেছি। মন তো চাই একটু শুয়ে দেখি। আচ্ছা, শুলে আবার কেউ বকবে না তো? দূর, কে বা বকবে? সবাই তো যে যার কাজে ব্যস্ত। আমি এখানে কি করছি না করছি তা তো কেউ জানবে না। আচ্ছা, তাহলে শুয়ে শুয়ে এই রুমের সব কিছু দেখতে থাকি। ওয়াও, এত সুন্দর রুম, চারিদিকে এত লাইট, তাও আবার এত রঙের। উফ, দেখতেই তো প্রাণটা জুড়িয়ে যায়। আচ্ছা, দেখি তো রুমের সাথে আর কি আছে। যাই একটু ওই দিকে যাই। রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে আমি তো ফিদা হয়ে গেলাম। কেননা বারান্দায় ফুলের টব রাখা ছিল, তার সাথে নানা রকম পাখিও ছিল, তার সাথে জিমের সকল যন্ত্রপাতি। আমার হিরো তো দেখি বডি অনেক ভালো হবে, মনে হচ্ছে আমাকে অনেক সুখেই রাখবে সে। আচ্ছা, সবাই তো আমার তো অপেক্ষা করতেছে, আমি বরং এখান থেকে যাই, নয়তো নদী চলে আসলে আমার আবার 12টা বাজাবে। এই বলে আমি দিলাম দৌড়। ঠিক তখনই, ও মা গো, মরে গেলাম গো, আমার কোমর ভেঙে দিল গো, আমাকে কেউ বাঁচাও, থুকু, আমারে কেউ ধরে উপরে উঠাও। এদিকে ইরা দাঁড়িয়ে আছে আর নদীর এই কথাগুলো শুনে হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। তাই ইরা বলে, ওই কুত্তি, তুই এখানে কেন এলি? আরে আগে আমাকে তোল, তারপর না হয় আমি সবটা বলতেছি। আচ্ছা, তুলতেছি। নদীকে উঠিয়ে একটা জায়গায় নিয়ে বসিয়ে রাখে। এদিকে ওখানে তখন ঈশাও আসে। ঈশা এমনটা দেখে প্রশ্ন করে, কি ব্যাপার নদী, তুমি এখানে বসে আছো কেন কোমরে হাত দিয়ে? আর বললেন না আপু, আমার এই কুত্তি বান্ধবী আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। ইরা, নদী কি সত্যি বলছে? ছি ছি নদী, এই কথা তুই বলতে পারলি? বিশ্বাস করো আপু, আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। ঠিক তখনই
ওই আমার সামনে চলে আসে, আর তখনই আমরা দুজন ধাক্কার জন্য নদী পড়ে গিয়ে ব্যথা পায়। নদী, এরা তো ইচ্ছা করে করেনি মনে হচ্ছে, তুমি বরং ক্ষমা করে দাও। আচ্ছা দিলাম ক্ষমা করে। এখন আমরা তাহলে যাই আপু? আপু, একেবারের জন্য যাচ্ছি না, কয়েক মাস পর এমনিতেই একেবারের জন্য চলে আসবো। আচ্ছা, আসতে পারো। এখন তোমরা যেতে পারবে তো, নাকি আজকে দিনটা থেকে যাবে? আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমি কিন্তু তোমার ভাইয়ের রুমে ঘুমাবো, আর নদী একা ঘুমাবে। কেননা রাতে যদি আমার উপরে হামলা করে বসে তখন নিজেকে বাঁচাবো কি করে, তাই আমি একা ঘুমাবো। আচ্ছা ঘুমায়ও, তাহলে এখন তোমরা রেস্ট নাও। এদিকে ইরা তো ঘুমোতে চলে গেল। এদিকে নদী কিছু বলল না, কেননা নদী জানে ইরা কেন ওই রুমে ঘুমাতে চাইছে। অন্যদিকে আকাশ তো ওর সব প্ল্যান করা শেষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র ওই দিনটার জন্য অপেক্ষা করা বাকি। এদিকে শিবা, ওই দিনের জন্য কতজন লোক তোমরা রেখেছো? সর্দার, বেশি না, 50 জন লোক। সবাইকে ভালো করে চেক করবে যেন কোনো গন্ডগোল না হয়। ওকে সর্দার, তাই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা সব কিছু চেক করে তারপর আপনার সামনে ওদেরকে নিয়ে এসে হাজির হব। ওকে, মনে থাকে। আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, কেননা আমি খবর পেয়েছিলাম আমাকে মারার জন্য নাকি কেউ একজন একটা লোককে আনিয়েছে। সর্দার, এখানে আসলেও আপনার খোঁজে ওই ছেলেটা পাওয়া তো দূরের কথা, ওকে তো আমরা মেরেই ফেলবো। তবুও আপনি যখন বলেছেন আমরা সবটা দেখব। ঠিক আছে, তাই হবে। এইদিকে দেখতে দেখতে দিন যেতে থাকে। আকাশও নিজের প্রস্তুতি নিতে থাকে, কেননা ওই দিনই শিবাকে মারতে হবে। কেননা শিবাকে মারতে পারলে সব রকম সমস্যা তখনই শেষ হয়ে যাবে। একদিন পর যাদের এই প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছে তাদের খুব ভালোভাবে চেক করে, তারপর ওদের নেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এটা তো ওই প্রতিযোগিতার আকাশের নাম ছিল না, তাই আকাশ ওখান থেকে একটা লোককে সরিয়ে দেয়, এতে করে ও যেন ওই জায়গায় গিয়ে বসতে পারে। এদিকে যেতে যেতে প্রতিযোগিতার সময় চলে এসেছে, আর মাত্র একটা দিন বাকি আছে। কিছুক্ষণ পর, আজকে আমাকে নিয়ে যাওয়া হবে, তাই তোমরা খুব সাবধানে থাকবে। আমি ওখানে গিয়ে নিজের কাজটা শেষ করে চলে আসব। তোমরা যখনই দেখবে আমার কাজ শেষ হয়ে গিয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই, তাহলে তোমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তাই হবে। কিন্তু ওদের লোকজন যদি আবার আপনার উপর হামলা করার জন্য তৈরি হয়ে যায়, তখন আমরা কি করব? তোমরা ওদের সাথে মিশে যেও। আমি শিবাকে মারার পরে তোমরা পরিস্থিতি বুঝে ওদের থেকে বন্দুক নিয়ে আমাকে কাভার করে নেবে। সব যেন প্ল্যান মোতাবেক হয়। তাই হবে, আপনি কোনো টেনশন নেবেন না। কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে আকাশকে নিয়ে যায়। ওরা সবাইকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখে। এই রুমে যারা ছিল ওদের দেখে আকাশের মনে হচ্ছে, এদের দেখে তো মনে হচ্ছে না এরা কেউ শিবার সাথে পারবে। দেখি কি হয়। কালকে তো শেষ দিন, ওই দিনটার জন্য না হয় অপেক্ষা করতে থাকি। এইদিকে ওদের সবাইকে নিয়ে যাওয়া হলো শিবার কাছে। শিবা সবাইকে দেখতে থাকে। এরপর ওদেরকে একে একে শিবার সামনে হাজির করা হয়। শিবা ওদের সঙ্গে পাঙ্গা দেয় আর এক এক করে মারতে থাকে। এভাবে ওই সময়ে শিবা প্রায় 40 জনের মতো লোককে মেরে ফেলে। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে এই জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, আর যে হারবে তাকে শিবা নিজের হাতে মেরে ফেলবে। এটাই ছিল প্রতিযোগিতার নিয়ম। আর এই নিয়মে প্রায় 45 জন লোক মারা যায়। এর জন্য বাকি লোকগুলো ভয়ে যেতে চাইছে না। শিবা তাকিয়ে দেখে একটা ছেলে মনে ভয় নেই, তাই ওই ছেলেটাকে ডেকে পাঠায়। ওই তুই এদিকে আয়, তোর মনে তো একটুও নেই, আগে তোরে মারি, তারপর আমি বাকিটা দেখবো। তারপর শুরু হলো প্রতিযোগিতা, কিন্তু দুর্ভাগ্য এখানে শিবা ছলনা করে জিতে যায়। এখন সমস্যা হলো, হেরে গিয়েও কি আকাশ শিবাকে মারতে পারবে, নাকি শিবাই আকাশকে মেরে ফেলবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করতে থাকুন। শিবা তো জিতে যায়, জিতে গিয়ে একটা হাসি দেয়। এখন দেখি ভয় কাকে বলে। আপনি তো চিটিং করেছেন। আমার রাজত্বে আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? প্লিজ আমাকে মারবেন না। তোকে তো মরতে হবে, কারণ এখানকার রুলস তো পালন করতেই হবে। এই ওকে ধর, আজকে আমি ওকে জবাই দিব। এদিকে আকাশের লোকগুলো তো রেডি হয়ে আছে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেই পরিস্থিতি দেখতে থাকে। সবটা বুঝতে পারার পর শিবা যখন আকাশের গলায় ছুরি চালাতে যাবে, ঠিক তখনই আকাশ ওর পায়ের কাছ থেকে ছুরি বের করে শিবার গলায় ঢুকিয়ে দেয়। এতে শিবা আকাশকে ছেড়ে দিয়ে গলা থেকে ছুরিটা বের করে ঠিকই, কিন্তু রক্ত বের হতে থাকে। এতে করে শিবার ছটফটানি হতে থাকে। শিবার লোকজন এসে শিবাকে ধরে, কিন্তু কোনো লাভ হলো না, কেননা ততক্ষণে শিবা মারা যায়। শিবা মারা যাওয়ার পর সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। অনেকে তো বন্দুক তাক করে আছে।
কিন্তু এতেও কোনো লাভ হলো না, কেননা আকাশের লোকজন তখন ওখানে থাকা লোকেদের মেরে ফেলতে থাকে এক এক করে। এই পুরো ঘটনাটা সবাই দেখতে থাকে। এদিকে এই ঘটনাটা কেউ একজন বাইরে জানিয়ে দেয়, যাকে জানানো হয় ওই লোকটাকে আপনারা সবাই চিনে, আবার অনেকে নাও চিনতে পারেন, কেননা যারা সিজন 2 থেকে পড়েছেন তারা চিনবেন, আর যারা পড়েনি তারা অবশ্যই পড়ে নেবেন। আচ্ছা তাহলে বলে দিই, যে লোকটা শিবাকে মারার জন্য আকাশকে আনে ওই লোকটার কাছেই কল আসে। বস বস, কি হয়েছে বলো তাড়াতাড়ি। বস, শিবা তো মারা গিয়েছে। কি বলছিস, কি করে? এরপর লোকটা বসকে সবটা বলতে থাকে। বস তো সবটা শুনে খুশি হয়ে যায়। এদিকে বসের লোকগুলো বলে, বস, শিবা তো মারা গেল, কিন্তু এখন যে কাজটা করতে হবে, ওই লোকটা তো এখন এখানে আসবে কলকাতা ও মুম্বাই শহরটা ওর নামে করে দেওয়ার জন্য। তখন কি করবেন? একটা কাজ কর, তোরা আরো কিছু লোক রেডি কর, এই আকাশকে মেরে ফেলবো আসা মাত্রই। যে লোকটা শিবার মতো লোককে মারতে পারে সে কিন্তু আপনাকেও মারতে দ্বিধা করবে না। ওর কাছে তো এটা খুব সহজ মনে হবে। ঠিকই বলেছিস। এখন তাহলে যে কাজটা করতে হবে, তোরা লোকজন নিয়ে রেডি হয়ে থাক, ও আমার কাছে আসবে। আমি কাগজপত্র রেডি করার নাম নিয়ে একদিন সময় চাইবো, এরপর ওকে একটা জায়গায় আমি রাখবো, ওই জায়গায় ওকে মেরে ফেলবো। খারাপ বলেননি, তাহলে তাই করব। আমি তাহলে লোক রেডি করে রাখি। আগে তো ওই আকাশকে জীবিত ফিরতে দে। ওখানে যারা আছে এরা কি আকাশকে জীবিত রাখবে নাকি? হয়তো মেরেই ফেলবে। তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। এখন তাহলে তোরা তৈরি হয়ে থাক, আমিও সব ব্যবস্থা করতেছি। অন্যদিকে শিবাকে মেরে আকাশ গিয়ে শিবা চেয়ারে বসে পড়ে। শিবা চেয়ারে বসে পড়তেই সবাই তাকিয়ে দেখতে থাকে। আজকে থেকে তোমাদের কাউকে এখানে গোলাম হয়ে কাজ করতে হবে না, তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হবে। আর তোমরা এখানে এত কাল ধরে কাজ করেছো, সেজন্য তোমাদের জন্য এক একজনের জন্য একটা করে স্বর্ণ দেওয়া হবে। কাল সবাই লাইন ধরে দাঁড়াবে, এখান থেকে এক এক করে বের হবে আর একটা করে স্বর্ণের ভার নিয়ে যাবে। আকাশের কথা শুনে সবার চোখে যেন আনন্দের মেলা পড়ে যাচ্ছে। সবাই আকাশের নাম ধরে জয়ের ধ্বনি দিতে থাকে। এরপর সবাই নিজেদের সবকিছু রেডি করতে থাকে। এদিকে আকাশ ওর লোকেদের বলে, শিবা এতদিন ধরে যে স্বর্ণগুলো এখান থেকে তুলেছে, ওই সবগুলো স্বর্ণ গাড়ি করে নিয়ে মেইন দরজার সামনে দিয়ে দাঁড়িয়ে যাবে। একজনের হাতে একটা করে স্বর্ণ দেবে, সে বের হয়ে যাবে, কোনো রকম ঝামেলা যেন না হয়। চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। ওকে, এখানকার সব ঝামেলা শেষ করে তারপর আমি চলে যাব ওই লোকটার কাছে। তারপর দেখি ওকে মারবো নাকি বাঁচিয়ে রাখবো, তা ওর উপরই ডিপেন্ড করে। কিছুক্ষণ পর সব স্বর্ণ নিয়ে ওরা মেইন গেটের সামনে চলে আসে। ওখান থেকে একজনের হাতে একটা করে স্বর্ণের বার দিয়ে দেয়। সবে ওদের স্বর্ণ নিয়ে বের হয়ে যেতে থাকে। এখন হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন একটা স্বর্ণ দিয়ে কি হবে। আসলে এই স্বর্ণের ভারগুলো এক একটা দাম প্রায় 1 কোটি রুপির কাছাকাছি, তাই এগুলো দিয়ে ওদের সারা জীবন চলে যাবে। ওই দিন সবটা সামাল দিয়ে ওখান থেকে চলে আসে বসের কাছে। ওখানে আসতে, ওয়েল ডান, আমি তো ভাবতেও পারিনি তুমি এত কিছু করতে পারবে। আমি এখানে বেশি কথা বলতে আসিনি, আপনি আপনার কথা মতো সবটা করতে থাকুন, তাহলেই হবে। আমি আমার শর্তের কথা ভুলিনি, 2 দিন পর চলে এসো, আমি ওখানেই সবটা বুঝিয়ে দিব। আচ্ছা তাহলে এখন চলি। ওখান থেকে চলে আসে। এই 2 দিন আকাশ ওর বোনের বাড়িতে যায়। ওখানে ওই বাড়িটা বিক্রি করে মোটামুটি 4 কোটি রুপি পায়, আর বাকিগুলো ব্যাংকের কাছে। এইগুলো করতে করতে 2 দিন কেটে গেল। অন্যদিকে ইরা তো পথে বসে আছে, কখন আকাশ আসবে আর ওর মনের কথাটা বলে দিবে। এইদিকে ওখান থেকে চলে আসার পর আকাশ ওর লোকজন নিয়ে চলে আসে একটা বাগান বাড়িতে, যে বাড়িতে আকাশের সাথে দেখা করবে এবং সব কিছু বুঝিয়ে দিবে। যদিও আকাশ ওদের সব প্ল্যান জানে, তাই চুপচাপ করে বসে আছে। তার সাথে আরও কি করতে হবে এই সব কিছু আগে থেকে রেডি করে রেখেছে, কেননা আকাশ ওর লোকজন এখানে রেখে যায়। যে লোকটা আকাশকে সব নিউজ দিতে থাকে, তাই ওখানে আসার আগে সব রকম ব্যবস্থা করে আসে। কিছুক্ষণ পর ওই লোকটার সামনে বসে আছে আকাশ। আমি আমার শর্ত পূরণ করেছি, এবার আপনি আপনার শর্ত পূরণ করুন। তা তো করবই, কিন্তু তার আগে তো ছোট একটা কাজ আছে, ওই কাজটা করে তারপর। জানি তো, আমাকে মেরে ফেলবেন, তারপর নিজেই এই সব কিছুর মালিক হবেন, তাই তো? মানেটা খুবই সোজা, আমাকে এখানে এনে মেরে ফেলবেন এরকম প্ল্যান করেছেন, তা তো আমি খুব ভালো করে জানি। তা সবটা যখন জানিস তাহলে কেন এলি এখানে? কেন এসেছি তা তো জানিস, তবুও তোকে বলে দিচ্ছি, আমি এখানে এসেছি তোকে মেরে ফেলতে। আকাশের কথা শুনে ওদের বস হাসতে থাকে, কেননা এইরকম কথা শুনলে হাসি তো পাবারই কথা।
সত্যি তোর অনেক সাহস। আমার সামনে বসে তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? তোর সাহসের কথা বলতে হয়। সাহস আছে বলেই শিবার মতো লোককে মেরে ফেলতে পেরেছি, সেখানে তুই কি আর? ঠিকই বলেছিস, কিন্তু ভুলে যাস না এরা সবাই আমার লোক। এদের একটা ইশারা দিলে তোকে মেরে ফেলতে এদের 1 মিনিটও সময় লাগবে না। তা তো জানি, কিন্তু আমার লাগবে মাত্র 1 সেকেন্ড ধামাকা করার জন্য। এই বলে ঘড়ির সাহায্যে একে একে বোমা ফাটাতে থাকে আর ব্লাস্ট করতে থাকে। এতে করে অনেক লোকই মারা যায়। এতে করে বস কিছুটা ভয় পেয়ে যায়। এখন তোকে মেরে আমি এই পুরো ইন্ডিয়ায় রাজত্ব করব। আমাকে আটকানোর কেউ নেই, তাই তোকে তো মারতেই হবে। তার সাথে তোর যে লোকগুলো আছে ওদের তো আমি মেরেই ফেলেছি। এই রুমে যারা আছে ওরা তো এমনিতে ভয় পেয়ে আছে, তাই ওদের নতুন করে আর কিছু বলার নেই। তাই সময় কম, তোকে তো মারতেই হবে। এই বলে শিবাকে যেভাবে মেরেছে ঠিক সেইভাবে ওদের বসকেও মেরে ফেলে। এরপর আকাশর লোকদের ইন্ডিয়ায় থাকতে বলে। তারা গিয়ে পুরো নিউজ জুড়ে শুধু আকাশের কথাই বলে, আকাশ কি কি করছে আর না করছে। এদিকে ইন্ডিয়ার অনেক লোক খুশি হয়েছে, আবার অনেক লোক ভয় পেয়ে আছে। ওখান থেকে এসে একটা বাংলোতে আসে। তোমরা আর আমেরিকায় যাওয়ার দরকার নেই। সে কি বস, তাহলে কি করব আমরা এখানে থেকে? কি করবি মানে? আজকে থেকে তোরা এই ইন্ডিয়া রাজত্ব করবি। তোরা এক একজন হবি এক একটা জেলার মাফিয়া সর্দার। এখানে মোট 50 জন আছিস তোরা। তোরা যদি এক একজন এক একটা জেলা রাজত্ব করিস তাহলে আমার আর কি লাগে? তোরা কি পারবি না তা করতে? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা পারবো। আপনি শুধু আমার ছায়া হয়ে থাকলেই হবে। আমি আগে যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি। তোরা এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন তাহলে তোরা এখানে থাক, আমি গেলাম। ভালো থাকবেন বস। ওদের সবটা বুঝিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখান থেকে আকাশ আমেরিকায় চলে আসে। আমেরিকায় আসার পর নিজের গাড়িতে করে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার পথে কিছু কাজ থেকে যায়, তাই বাড়িতে না গিয়ে চলে আসে ওদের আস্তানায়। ওখানে আবির ও রবি আকাশকে দেখতে পেয়ে ওরা দুজন দৌড়ে এসে জড়িয়ে ধরে। বন্ধু, তুই এসেছিস? আমরা কত টেনশন করছিলাম। তুই এখানে আসার আগে তো একটা কল দিয়ে জানিয়ে দিবি। হয়েছে, হার বলতে হবে না। এখন আমাকে এটা বল, বাসার সবাই কেমন আছে? আপু ভাইয়া তো বাসায় আছে, চল তাহলে বাসায় যাই। তোরা পরে আসিস, আমি বরং আগে গিয়ে ওদের একটা সারপ্রাইজ দিয়ে আসি। আচ্ছা তাহলে সাবধানে যাবে। কিছুক্ষণ পর আকাশ বাড়িতে আসে। বাড়িতে আসার পর ঈশা তো আকাশকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এইদিকে ইরা যে এই বাড়িতে তা তো আকাশ জানতোই না। ঈশার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর অজ্জ ও ঈশানী স্কুল থেকে আসে। ওরাও এসে জড়িয়ে চুমু দিতে থাকে। আকাশ ওদের দুজনের হাতে 2টা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, অদ্র, এই ব্যাগে যা কিছু আছে সব কিছু তোমার, আর ঈশানী এই ব্যাগটা তোর। মামা তুমি কত ভালো। মামা এবার রুমে যাই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আড্ডা দিব। ঠিক আছে মামা। ওখান থেকে নিজের রুমে চলে আসে। ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে যায় তাড়াতাড়ি, কিন্তু ভিতরে ঢুকতেই ইরা চিৎকার করতে যাবে, কিন্তু আকাশকে দেখে চিৎকার করার বদলে উল্টো জড়িয়ে ধরে। এবার আকাশ তো বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। ইরা এখানে কেন তা নিয়ে চিন্তা করতে থাকে। একি, তুমি আমার রুমে কেন? একদিন না একদিন তো এই রুমে থাকতেই হবে, তাই আগে থেকে রুমটার থেকে অভ্যেস করে নিলাম। তার আগে নিজের শরীরটা ঢাকো। ঢাকতে হবে না, তাছাড়া অন্য কেউ তো আর দেখছে না, তাই না? বিয়ে তো তুমিই করবে, তাই এখন দেখলে ক্ষতি কি শুনি? তুমি নিজেকে ঢেকে রাখবে নাকি আমি বাইরে যাব? উফ, এই ছেলে দেখি একটুও রোমান্টিক না। আল্লাহ জানে বিয়ের পর আমার এই নিয়ে মরতে না হয়। হে আল্লাহ, একে একটু রোমান্টিক বানাও, নয়তো বিয়ের পর সারাটা জীবন আমাকে কাঁদতে কাঁদতে কাটাতে হবে। সবটা বলা শেষ হয়ে থাকলে বের হও। ইরা বের না হয় আকাশে বের হয়ে যায়। এদিকে আবি কল দিয়ে বলে, ভাই ডেভিল তো আবার ঝামেলা করতেছে, সাথে রানাও। এবার তো মনে হচ্ছে এই রানা ও ডেভিলের কিছু একটা করতে হবে। তোরা কিছু কাজ কর। এই কয়েক মাসে রানা ও ডেভিলের আস্তানার কি কোনো খোঁজ পেয়েছিস? আমি তো আপনার সাথেই ছিলাম, কিন্তু রবির থেকে জানতে পারলাম এই কয়েকটা মাসে ডেভিল অনেক কিছু রাজত্ব করে নিয়েছে। সমস্যা নেই, এখন তো আমি এসে গেছি, আবার আমি এই শহরে আতঙ্ক শুরু করব। একটা কাজ করো তোমরা, রানা আর ডেভিলের লোকেদের যেখানে পাবি ওখানে মেরে ফেলবি।
একটাকেও বাঁচিয়ে রাখবি না। কিন্তু পুলিশ? তুই কি না পুলিশকে ভয় পাচ্ছিস? আসলে এই কয়েক মাসে রানা আর ডেভিল অনেক কিছু চেঞ্জ করে নিয়েছে। আচ্ছা, তোদের যা বলেছি ওই নিয়ে কাজ করতে থাক, আমি আমার মতো সবটা দেখে নেব। ঠিক আছে। এদিকে কল কেটে দিয়ে বিছানায় বসে পড়ে। ঠিক তখনই ইরা একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়। আকাশ তো ইরার এমন লোক দেখে তাকিয়ে আছে। এমন করে তাকানো দেখে ইরা তো কিছুটা লজ্জা পায়। ইরাকে লজ্জা পেতে দেখে আকাশ মনে মনে ভাবে, কি মেয়ে বাবা, তখন ওইভাবে দেখার পরেও লজ্জা পেল না, আর এখন এইভাবে তাকাতেই লজ্জা পাচ্ছে। আসলে মেয়েদের মন বোঝা বড়, তাই কখন ওদের মনে কি চলে তা তো বোঝাই যায় না। দেখো তো আমাকে দেখতে কেমন দেখাচ্ছে। অনেক সুন্দর লাগছে। তুমি কিন্তু এখনো আমাকে জানালে না। কি জানাবো? ওই কথাটা। কোন কথাটা? যে কথাটা শোনার জন্য আমি 27 দিন অপেক্ষা করে আছি। তার আগে তোমাকে কিছু কথা বলার আছে। ওই কথাগুলো শোনার পর তুমি কি চাও সে অনুযায়ী আমি উত্তর দেব। ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও। তার আগে একটা বলো, তুমি যে ভার্সিটিতে পড়তে, ওই ভার্সিটিতে আমার মতো আরও একটা ছেলে পড়তো, ওই ছেলেটার ব্যাপারে কিছু বলো। ওই ছেলেটার কথা তো বাদই দিলাম, একদম খ্যাতমার্কা ছেলে ছিল, তবে অনেক মেধাবী ছিল। কিন্তু তুমি হঠাৎ করে ওই ছেলেটার কথা জিজ্ঞেস করতেছো কেন? দরকার ছিল তাই বলছিলাম। তুমি তো খ্যাত বলে ওই ছেলেটাকে অনেক অপমান করতে। তুমি কি করে জানলে এত কিছু? কারণ ওই খ্যাত ছেলেটা আমি ছিলাম। কি? আমি ছিলাম। তোমার এত কিছু থাকতে তুমি এই রকম ভাবে চলতে কেন? আমি ছদ্মবেশ ধারণ করতাম। কিন্তু কেন? তুমি আমার নামে আর কাউকে কি চেনো মাফিয়ার জগতে? চিনি তো। আকাশ নামে আরো একজন মাফিয়া আছে। ওই মাফিয়ার লোকটা এত পাওয়ারফুল, ওই লোকটাকে তো সবাই ভয় পায়। কিন্তু তুমি হঠাৎ করে এইসব প্রশ্ন কেন করতেছো? কারণ ওই মাফিয়া ছেলেটা আমি। কি বলতেছো? ঠিক বলছি, আমি সে মাফিয়া। আমি ছদ্মবেশে থাকি। তোমাকে আমার জীবনে জড়ানোর আগে বললাম, তুমি যে আমাকে ইন্ডিয়ায় দেখেছো, আমি কিন্তু তখন গিয়েছি শিবা নামের একজন মাফিয়াকে মারার জন্য। কি? তুমি শিবাকে মারতে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি শিবাকে মারতে গিয়েছো? তুমি কি জানো ওই শিবা কতটা সাংঘাতিক? ওই লোকটার খোঁজ পাওয়াই তো অনেক মুশকিল, আর তুমি কি না ওকে মারতে গেলে? মারতে গেলাম কি, ওকে তো আমি মেরেই এখানে এসেছি। কি? তুমি ওই সাংঘাতিক লোকটাকে মেরে ফেলেছো? তোমার কি একটুও ভয় করেনি? ভয় করলে তো আর এই মাফিয়া জগৎটাকে নিজের আয়ত্তে করে নিতাম না। তাছাড়া তোমাকে এইসব বলার কারণ হলো আমি চাই না তোমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে। তাই তো তোমাকে সবটা আমি জানিয়ে দিলাম, কেননা এবার যদি তুমি আমার জীবনে থাকতে চাও তাহলে থাকতে পারো। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন ভালোবেসে যাব, তবে ভার্সিটি তোমার সাথে ওই রকম ব্যবহার করার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। আমাকে তুমি মাফ করে দাও। জীবনে একটা কথা মনে রাখবে, কখনো কাউকে ছোট করে দেখবে না। ঠিক আছে। আচ্ছা, আপু কি জানে তোমার এই কাজের ব্যাপারে? না, আপুকে এখনো আমি এই নিয়ে কোনো কিছু জানাইনি, তবে এইগুলো আপুকে না জানানোই ভালো হবে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। তা এখন তো তোমার উত্তরটা জানাবে? তার আগে প্রশ্নটা আবার করো, তারপর উত্তর দিচ্ছি। কেন, তুমি কি জানো না প্রশ্নটা কি ছিল? না তো। আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু এরা। কথা দাও তুমি আমাদের বিয়ের পর এসব কিছু ছেড়ে দিবে। আচ্ছা, আমাদের বিয়ে হতে জানো কতদিন সময় আছে? তুমি চাইলে তো আজকেই করে নিব, তবে আমি চাই আমাদের বিয়ে ধুমধাম করে বিয়েটা করে নিতে। আচ্ছা, ততদিনে আমারও বাকি কাজটা হয়ে যাবে। বাকি কাজ মানে? আছে একটা কাজ, ওই কাজটা শেষ করতে পারলে আর কোনো কাজই থাকবে না। এরপর আমি আবার নতুন করে সব কিছু শুরু করব। তখন আমার পরিবারটা পূর্ণ হবে, তাই আমি তখন সব রকম কাজ ছেড়ে দেব। ভেরি গুড। আমিও চাই তুমি সবটা ছেড়ে দাও, কারণ আমরা সবাই মিলে তখন নতুন করে জীবন শুরু করব। কিন্তু তুমি এই আগে কি কাজ শেষ করার কথা বলছো?
সে কাজটা হলো রানা আর ডেভিল এই দুজনকে মারতে হবে। না না, আর কোনো ঝামেলায় তোমাকে জড়াতে হবে না। আমি চাই না তোমাকে আর হারাতে। কিন্তু এটাই আমার শেষ কাজ। রানাকে তো মারবো আমি। কেন ওকে মারতে হবে শুনি? ও আমার বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। তা না হয় বুঝলাম, কিন্তু এই ডেভিল কি করেছে? ও ডেভিল ওই তো আমার পুরনো শত্রু। আমি যদি ওকে না মারি তাহলে ও একদিন না একদিন তোমাকে বা আমার পরিবারের উপর আক্রমণ করতে পারে। তাই ওদের খেলা যদি শেষ না করি তাহলে তো ওরা আমাদের বাঁচতে দিবে না। তাই আমি যদি ওদের না মারি তাহলে তো আমাদের কি হবে তা কি ভেবে দেখেছো? তা না হয় বুঝতে পারলাম, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে একবার কি ভেবে দেখেছো? এখন এইটুকু করলে পরে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, যা ভালো মনে হয় করতে থাকো। ঠিক আছে, আমি তাহলে সবটা রেডি করতে থাকি। তুমি এখন নিজের রুম থেকে বের হয়ে অন্য একটা রুমে যাও। না গেলে কি হয় না? একটুও না। এখন তুমি তোমার বাসায় যাও। আমি কালকে আপু আর ভাইয়াকে তোমার বাড়িতে পাঠাবো। সত্যি বলছো? এই বিয়ের আগে এসব করা কিন্তু মোটেও ঠিক না। ওই তোমাকে দিয়ে আসলেই কিছু হবে না। ঠিক মতো রোমান্সটাও করতে পারো না। তোমার জায়গায় একদম চুপ। অন্য কোনো ছেলের কথা চিন্তাও করবে না। উফ, তোমাকে আমাকে কি আদর করবে নাকি? যাও তো এখন। এদিকে ইরা সবার থেকে বিদায় নিয়ে চলে আসে ওদের বাড়িতে এসে ওর বাবা মাকে এই ব্যাপারে কিছু জানায়নি। এদিকে 2 দিন পর আকাশ ওর পরিবার নিয়ে এইদিকে ওই দিন ইরার বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে ইরার বাবা মাও রাজি হয়, কেননা আকাশ দেখতে অনেক হ্যান্ডসাম, তাই ওর পরিবার রাজি হয়ে যায়। তার উপর আকাশের বাড়ি গাড়ি সবই আছে, তাই ওনাদের এই বিয়েতে না রাজি হওয়ারও কোনো কারণ নেই। এদিকে ওদের বিয়ে আর 7 দিন বাকি, কেননা ইরার মা বাবা চাই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, কেননা ইরা যখন এই বিয়েতে রাজি এবং অনেক খুশি, তাই ওনারা আর দেরি করতে চান না। ওই দিন এই বাড়ি থেকে ওনারা চলে আসে। এইদিকে ওদের শপিংয়ের কাজ আর বাড়ির সাজানোর কাজ চলতে থাকে। অন্যদিকে আকাশ, আমরা ওই রানা আর ডেভিলের খোঁজ নিয়েছি। আমার বিয়ের আগে আমি ওদের মৃত্যু দেখতে চাই। এতে করে আমি চাই না বিয়ের পর আমার পরিবারের উপর কোনো আঁচড় কেউ দিক। তাছাড়া আমরা 2 জন ছাড়া বাইরের কেউ তো তোকে চেনেও না, তাহলে এত ভয় কিসের? ভয়? আর আমার তো চিন্তা শুধুমাত্র পরিবার নিয়ে, এই ছাড়া আর কোনো চিন্তা নেই। আমার হাতে আর 5 দিন সময় আছে। এই 5 দিনের ভিতরে ওর খেলা করব। চিন্তা করবেন না, হয়ে যাবে। আর এই কয়েকদিন আমার আপু ভাইয়া অদ্র আর ঈশানী শপিং নিয়ে ব্যস্ত থাকবে, তাই তোদের কাজ হলো আমার পরিবারের চারপাশে ছায়ার মতো লেগে থাকবে, কোনো রকম বিপদ যেন ওদের ওপর না আসে। কিন্তু তোর কি হবে? তোর খেয়াল কে রাখবে? আমার খেয়াল তোদের রাখতে হবে না। যেখানে আমার নাম শুনলে সবাই ভয় পায়, সেখানে আমার উপর হামলা করবে এমন সাহস কার শুনি? সবাই তোর নামটাই জানে, কিন্তু তোকে কয়জন চোখে দেখেছে, তাই হয়তো ঝামেলা বাঁধাবি। আর তোর সাথে যারা ঝামেলা করবে এক হয়ে এরা মারা যাবে, নয়তো তুই জেলে যাবি। আমি জেলে গেলে তোরা তো আছিস আমাকে বাঁচানোর জন্য। ওই তোর ভাষণ দেওয়া শেষ কর। আপু শপিংয়ে যাবে, তোকেও যেতে বলেছে। আমি কেন যাব? বিয়েটা কি আমার নাকি তোর? আচ্ছা চল তাহলে। ওনারা সবাই মিলে চলে আসে শপিং মলে। ওখানে নিজেদের মতো করে ওনারা কেনাকাটা করতে থাকে। কিছুক্ষণ রানাও ওখানে আসে। রানা তো ঈশাকে দেখে চিনতে পারে, তাই ঈশাকে ডাক দেয়। ওই মেয়ে, তোকে বলছি। ঈশা পিছনে তাকিয়ে রানাকে দেখে চিনতে পারে। ওই তুই এখানে? ঈশা, তুমি কি ওকে চেনো? স্কুলে এই ছেলেটা আমাকে বিরক্ত করতো, তাই আকাশ ওকে অনেকটা মেরেছিল। এরপর তো আমি ইন্ডিয়া চলে আসি। ওকে মারার জন্য আকাশকে আমি হারিয়ে ফেলি। কি করে? আমাকে বিরক্ত করার জন্য আকাশ ওকে অনেক মারে। এরপর ওর বাবার লোক আকাশকে মারার জন্য তাড়া করতে থাকে। এরপর থেকে আমি আর আকাশের খোঁজ পাইনি। ওর শোকে বাবা মা ওপরে চলে যান। ও আসবে এমনটা ভেবে আমি কয়েক মাস ছিলাম। যখনও আসেনি তখন আমি ওকে মৃত ভেবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি। তা তোর ভাইকে তো তখন মারতে পারেনি, কিন্তু তোকে তো মারবো, সাথে তোর পরিবারকেও। ওরা কি দোষ করেছে? ওর ভাই আমার বাবাকে মেরে ফেলেছে, তাই আমি ওকে মেরে ফেলবো। আমার ভাই আবার ফিরে এসেছে, তাই এবারও তোকেও মারবে। আমায় মারার সাহস কারণে
এদিকে কিছুক্ষণ পর আকাশ ওখানে চলে আসে, এসে রানাকে চিনতে পেরে মারতে শুরু করে। রানা এবারও মার খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এভাবে 2 দিন কেটে যায়। বিয়ের সব কিছু খুব তাড়াতাড়ি এগোচ্ছে। রাতে আকাশ চুপি চুপি চলে আসে ইরার বাড়িতে। তখন ইরাও চলে আসে ছাদে। তুমি কেন এসেছো? আজকে রানা ও ডেভিলকে মারতে যাব। না মারলে হয় না। আমি যে চাই না তোমার কোনো ক্ষতি হোক। আজকে ওই রানা আবারও ঈশার দিকে হাত বাড়িয়েছে। আমি ওকে শেষ করে তো দিব। তোমার সাথে এই জন্য দেখা করার জন্য এসেছি, কারণ রাতে কি হয়ে যাবে তা তো জানি না। সেজন্য যদি আজকে শেষ দেখা হয় তাই তোমাকে দেখতে এলাম। এমন করে বলো না, তুমি আমার জন্য অবশ্যই ফিরে আসবে। তাহলে বিদায় দাও। আমার শত্রুদের শেষ করে আমি আবারও তোমার কাছে ফিরে আসতে যেন পারি। কথাটা শুনে ইরা গিয়ে আকাশকে জড়িয়ে ধরে একটা কিস করে আর কপালে চুমু দিয়ে দেয়। ওখান থেকে এসে আবির ও রকিকে নেয়, সাথে আরও 20 জন লোক নেয়। যদিও আকাশ নিতে চায়নি, কিন্তু আবির ও রবির কথা শুনে ওদেরও নিয়ে নেয়। রাত 2টা, রানা ও ডেভিল নিজের আস্তানায় বসে আছে। তখন ওরা চারপাশে কারো যেন হাঁটার শব্দ শুনতে পাচ্ছে। কারা যেন আসছে, তোরা রেডি হও। কিছুক্ষণের মধ্যেই টেবিলের লোক চারপাশে ঘিরে ফেলে। অন্যদিকে আকাশও ব্যাপারটা বুঝতে পারে, তাই সবগুলো লোককে বলে বন্দুক রেডি করে রাখার জন্য, কেননা এতে করে গুলি করতে যেন বেশি সময় না লাগে। কিছুক্ষণ পর গুলি দিয়ে ওদের যুদ্ধ শুরু হয়। 10 মিনিটের মধ্যে আকাশের ও কিছু লোক মারা যায় আর টেবিলের সব লোক মারা যায়। এখন শুধুমাত্র এখানে বেঁচে আছে আকাশ, আবির, রবি আর ওদের 3 জন লোক। ডেভিল এর দলে ডেভিল, রানা আর 5 জন লোক। ওরা হাত উপরে করে দাঁড়িয়ে আছে। কে তোরা? আর তোদের এত টেনশন লাগছে কেন আমার কাছে? আরে ভাই, ওরা দুজন তো আবির আর রবির ভাই। ভাই আমাদের মাফ করে দিন, আমরা জানতাম না ওরা আপনারা ছিলেন, তাই তো আমরা না বুঝে। হয়েছে, আর কথা বলতে হবে না। প্লিজ ভাই আমাদের মাফ করে দিন, আর কখনো এমন করব না। আর ওনার বোনকে তো আর কখনোই ডিস্টার্ব করব না। তুই কি জানিস উনি কে? না, কে উনি? আকাশ ভাই। কথাটা শুনে রানা ও ডেভিল দৌড়ে গিয়ে আকাশের পায়ের কাছে পড়ে থাকে। কিন্তু আকাশের একটু মায়া হলো না ওদের উপর, কেননা ওরা সমাজের অনেক খারাপ কাজ করে, তাই ওদের মেরে ফেলা ছাড়া আর অন্য কোনো পথ দেখছে না। তাই ওদের দুজনকে মেরে ফেলে আকাশের চোখের ইশারায়। ওরা রাতে আকাশ নিজের সবগুলো শত্রুকে মেরে ফেলে। রাতে সব কিছু শেষ করে আকাশ বাড়িতে আসে। পুরো বাড়িতে আনন্দ ছিল বলে কেউ কোনো টেনশন করেনি। 2 দিনের দিন, রাত 2টায় আকাশ রুমে ঢুকে। তখন এরা কড়া গলায় বলে, ওই তোর সাহস কি করে হয় শুনি? আমাকে একা একা রুমে বসিয়ে রাখার? সেই 2 ঘন্টা ধরে তোর জন্য বসে আছি আমি, সেখানে তোর এখন আসার সময় হলো? যা, এখন তুই বারান্দায় ঘুমোবি। বিয়ের রাতেই বারান্দায় ঘুমালে বাকি জীবন কি করবে আমার সাথে আল্লাহই ভালো জানে। বাকি জীবন কি করব তা জানি না, কিন্তু আজকে রাতে তুমি বারান্দায় ঘুমাবে। যাও বলছি। আকাশ কোনো উপায় না পেয়ে বারান্দায় ঘুমিয়ে পড়ে সোফার উপরে। সকালে ঘুম থেকে উঠে থাকে ইরা আকাশের উপর শুয়ে আছে, সাথে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই পড়ে যাবে, তাই শক্ত করে জড়িয়ে ধরে আকাশ আলতো করে ইরার কপালে একটা চুমু দেয়। এতে করে চোখ মেলে বলে, কথা দাও তুমি এই মাফিয়ার কাজ ছেড়ে দিবে। কথা দিলাম, সব কিছু ছেড়ে দেব। এই তো আমার লক্ষ্মী জামাই। এবার দেখলেন তো আকাশ ও ইরার মধ্যে কত প্রেম আর ভালোবাসা, যা অন্য কোনো মাফিয়ার মধ্যে পাবেন কিনা জানি না। তাই গল্পটা এখানে শেষ করে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তাই ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।